Welcome to 360 Degree Teaching, one of the best coaching institute in our state for our nursing, competitive and college exam. So, সেশনটা তোমাদের মেইনলি ইন্ট্রোডাক্টরি সেশন, ডেমো ক্লাস, ঠিক আছে। দুটো সেশনে থাকবে, দুটো পার্টে থাকবে। ফার্স্ট পার্ট পুরোটা ডিটেলস অ্যাবাউট আওয়ার কোচিং অ্যান্ড অ্যাচিভমেন্ট, অ্যান্ড লাস্ট পার্টে থাকবে আমাদের কিছু ক্লাস, ঠিক আছে। তো আমরা স্টার্ট করবো, তোমরা দেখো, ঠিক আছে। অনেক কিছু তোমাদের মনে ডাউটস আছে, কোয়েরি আছে, আমি জানি। তো ক্লাসটা দেখার পরে আরও কোয়েরিগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এরপর যদি কোথাও কোনো প্রবলেম হয় তো তোমরা ইনফর্ম করবে, জানাবে, ঠিক আছে। তো 360 ডিগ্রি টিচিং, এটার আগে ছিল TNCR। আমার স্টুডেন্ট অনেকে আছে টার্গেট নার্সিং ক্যারিয়ার, এখন দুটো একসঙ্গে হয়ে গেছে, হয়ে 360 ডিগ্রি টিচিং 2015 থেকে চলছে। নতুনভাবে এটা 360 ডিগ্রি হিসাবে শুরু হলো। তো নতুন টেকনোলজিতে আগে শুধু অনলাইনে ক্লাস হতো, এখন সবটাই অনলাইন অফলাইন দুটোই থাকে, কারণ অ্যাডভান্স টেকনোলজির সঙ্গে আপগ্রেডেশন, ভার্সন চেঞ্জ সব কিছু নতুন টেকনোলজিতে, ঠিক আছে। তো আমরা তাহলে শুরু করি ইন্ট্রোডাক্টরি সেশন। তোমরা অ্যাটেন্ড করো, দেখো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে। প্রথম পার্টটার মধ্যে আমরা কিছুই পড়ার মানে স্টাডি রিলেটেড আমরা কিছুই নেই, জাস্ট ডিটেলস, যে কোচিং কী কী কোর্স থাকবে, ডিউরেশন, ওইসব কিছু নিয়ে ডিটেলস ফার্স্ট পার্টে থাকবে। সেকেন্ড পার্টে আমরা কিছু ডিসকাস করবো টপিকস নিয়ে, সাবজেক্ট নিয়ে, সিলেবাস অনুসারে কী কী থাকে, ঠিক আছে। তো আমরা স্টার্ট করি, ঠিক আছে। তো ওয়েলকাম টু অল। আচ্ছা, তো মেইন এইম, সবারই একটা এইম থাকে যে আমার কলেজ কমপ্লিট হওয়ার পরে আমার একটা গভর্নমেন্ট জব চাই, এটা সবারই, ঠিক আছে। কারণ কলেজ চলাকালীন সময় এই এইমটা না থাকলেও কিন্তু কলেজের লাস্টের দিকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আমার একটা এইম থাকে যে আমার একটা পার্মানেন্ট জব, আমার একটা গভর্নমেন্ট জব চাই। এটা ট্রু, এটা 100%, এটা মানে এটা অস্বীকার করা যাবে না, এটা 100% ট্রু যে আমার একটা গভর্নমেন্ট জব চাই। বাট আগের দিনে তোমরা নিশ্চয় জানো, আগের দিনে গভর্নমেন্ট জব কিন্তু এক্সাম ছাড়াই হতো, মানে আমি যদি ত্রিপুরার কথা বলি এক্সাম ছাড়াই হতো, ঠিক আছে। নর্মাল ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হতো। বাট এই পিকচারটা, এই ইমেজটা কিন্তু অনেকটা চেঞ্জ না। এখন যত এক্সাম হয়, যে ডিপার্টমেন্টে এক্সাম হয়, রিক্রুটমেন্ট হয়, এক্সাম কিন্তু কম্পালসারি, ঠিক আছে। তো আমার এক্সাম ক্লিয়ার করতে হলে আমার যা আমি কলেজে পড়ি, ঠিক আছে, কারণ কলেজের পড়া তোমাদের মধ্যে অনেকেই জানো যে কলেজের পড়া আর কম্পিটিটিভ এক্সাম কিন্তু টু ব্রাঞ্চ, ঠিক আছে। একটার সঙ্গে একটা কিন্তু ম্যাচ হয় না। কারণ কলেজের এক্সামে কি আমি কোনো কিছু লিখলাম, আমি কার্ডিওভাস্কুলার সিস্টেম লিখলাম, আমি ব্যাটস সম্বন্ধে লিখলাম, যাই লিখলাম, ঠিক আছে, 5 মার্কসের মধ্যে 3 মার্কস 4 মার্কস ইজিলি ক্যারি করা যায়। বাট কম্পিটিটিভ এক্সাম কিন্তু পুরোটা আলাদা, ঠিক আছে। কোশ্চেন যা থাকে, কোশ্চেনে অ্যাকুরেট আনসার যদি না হয়, হ্যাঁ, নেগেটিভ মার্কিং। তো মিশন গভর্নমেন্ট জব, তো আমাদের কি কি মানে কোর্স এখানে ইনক্লুড আছে। একটা আমাদের স্টেট গভর্নমেন্ট, ত্রিপুরা স্টেটের জন্য একটা হচ্ছে নার্সিং অফিসার। তোমরা জানো কিছুদিন আগে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট হলো, প্রায় 1 ইয়ার আগে। CHO অনেকবারই রিক্রুটমেন্ট হলো, সামনে আবার CHO রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। MPW, লাস্ট টাইম MPW এক্সাম হলো, ঠিক আছে। আদার্স এর মধ্যে যেমন ত্রিপুরার আরো অনেকগুলো এক্সাম আছে, যেমন তোমরা জানো TMC এক্সাম, ঠিক আছে, বা দেখা যায় কি জিবিতে এক্সাম, বিভিন্ন NHM আন্ডারে এক্সাম, ঠিক আছে। সবকিছু কিন্তু এক্সাম সিস্টেম হয়। তোমরা এটা নিশ্চয় জানো যে এক্সাম ছাড়া এখন আর কোনো এক্সাম মানে রিক্রুটমেন্ট হয় না। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে কি তোমরা জানো, আগে ছিল নর্সেট, নর্সেট এখনো আছে, সঙ্গে CRE, ঠিক আছে, কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন। তো CRE আন্ডারে কি সবগুলা যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিক্রুটমেন্টগুলা, এগুলা CRE আন্ডারে। নর্সেট, RRB, সামনে RRB তোমাদের এক্সাম আছে, যারা ফর্ম ফিল আপ করেছো তা ভালো, আর যারা করনি নেক্সট টাইম আবার যখন আসবে। তারপরে RML আছে, সাবটারজাং আছে, HTGI আছে, নিমাস আছে, আরো অনেকগুলো আছে, DSSB আছে, GMCH আছে, হ্যাঁ। তো এগুলা সবগুলা তোমাদের যে প্রিপারেশনটা, ঠিক আছে, প্রিপারেশনটা
এই ক্লাসের মাধ্যমে আমাদের কোচিং এর মাধ্যমে সবগুলো প্রিপারেশন হবে, আরো অনেক কিছু আমাদের কোর্সে অ্যাড হবে, আরো অনেক কিছু টেকনোলজি চেঞ্জ হবে, তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস থেকে শুরু করে তোমাদের ক্লাস সবকিছু আরো মডিফিকেশন আসবে, নিউ নিউ ভার্সন আসবে, ঠিক আছে। তো আমাদের যে কোচিং থেকে এই সার্ভিসগুলা এই কোর্সগুলা অফার করা হয়, ঠিক আছে। এটার সঙ্গে সঙ্গে আরো কি কি আছে, আরো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম ডিউটি প্লাস বি, ইএসআইসি, তোমরা জানো কিছু না ইএসআইসি রিক্রুটমেন্ট, আবার সামনে ইএসআইসি সিআরজি আন্ডার ইএসআইসি রিক্রুটমেন্ট আছে, পিগমা চণ্ডীগড়, জিএমসিএ চণ্ডীগড়, বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম। এখন কিন্তু বিএসসি নার্সিং এ এক্সাম লাগে না, আগে আগে কিন্তু বিএসসি নার্সিং এর কোনো এন্ট্রান্স এক্সাম ছিল না, ছিল মানে ওই ইনস্টিটিউশন আন্ডারে একটা এক্সাম হতো। বাট এখন কিন্তু বিএসসি নার্সিং এ 11-12 এর পরেও কিন্তু বিএসসি নার্সিং জয়েন করতে কিন্তু এক্সাম লাগে, ঠিক আছে। তারপর সিআরপিএফ, এয়ারফোর্স। তো ওভারঅল দেখা যায় কি সবগুলা যতগুলা স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো রিক্রুটমেন্ট হয় সবগুলো রিক্রুটমেন্টের মানে যে প্রিপারেশন সবকিছু কিন্তু এখান থেকে স্টার্ট হয়, এখান থেকে করানো হয়। আর কি কি আছে আমাদের কোর্স অফার? সিআরপিএফ আর এয়ারফোর্স কি মিলিটারি নার্সিং? হ্যাঁ মিলিটারি নার্সিং। এটা কি অ্যাডমিশনের জন্য? না এটা এক্সাম প্রিপারেশন হতে এখানে মানে আগেরগুলোর মধ্যে অ্যাডমিশনে কিছু নেই, শুধু বিএসসি নার্সিংটা ছাড়া। বিএসসি নার্সিংটা অ্যাডমিশন পারপাস এটা। তো আর কি কি থাকে? প্রিপারেশন ফর এএনএম, ঠিক আছে। এএনএম যারা, এটা হচ্ছে কি পুরোটা কলেজ, ঠিক আছে, এটা পুরোটা কলেজ। একটা এএনএম, ঠিক আছে, জিএনএম, পিবিবিএসসি নার্সিং, বিএসসি, এমএসসি আর রিসার্চ ওয়ার্ক। তো এখানের মধ্যে আমি যদি একটু স্পেসিফাই করে বলি যে কলেজ এক্সামের যে কোর্সগুলা, ঠিক আছে, আমরা যখন কোনো কোথাও বই থেকে পড়ি, ধরো আমরা ওবিজি পড়লাম, ঠিক আছে, বা আমাদের মেডিকেল সার্জিক্যাল পড়লাম, তো বইয়ের ল্যাঙ্গুয়েজ আর আমরা যখন পড়ি এটা অনেকটা ট্রেডিশন সিস্টেম হয়ে যায়, ঠিক আছে। আমি বই থেকে পড়লাম, নোটস করলাম, এটা অনেক ট্রেডিশন সিস্টেম। ওইটার সময় কোনো কমিউনিকেশন থাকে না, কোনো ইন্টারাকশন থাকে না, কোনো ডাউট ক্লিয়ার কিছু থাকে না। তো ওই ক্লাসগুলা যে কোর্সগুলো এখানে আছে, এএনএম, জিএনএম, বিএসসি, এমএসসি, ওই কোর্সগুলো যে সাবজেক্টগুলো থাকে, যেমন জিএনএম এর যে সাবজেক্ট আছে কমিউনিটি হেলথ, মিডওয়াইফারি, চাইল্ড হেলথ, বিবিবিএসসি নার্সিং, বিএসসি নার্সিং সাবজেক্ট, ওই সাবজেক্ট অনুসারে আইএনসি এর গাইডলাইন, আইএনসি সিলেবাস অনুসারে সাবজেক্টগুলোর প্রিপারেশন, ঠিক আছে, সবগুলো সাবজেক্টের ডিটেইলস প্রিপারেশন। হ্যাঁ, এক দুইটা ভিডিও ইউটিউবে আছে, তোমরা 360 ডিগ্রি টিচিং ইউটিউব ভিডিওতেও তোমরা দেখতে পারো। এক দুইটা ভিডিও আছে, সামনে আরো ভিডিও আসছে। তো এগুলা সবগুলা প্রিপারেশন তোমাদের এই কোচিং থেকে হবে। যদিও এটা তোমাদের জন্য না, মানে কম্পিটিটিভ এক্সামের জন্য এটা তোমাদের কোনো দরকার নেই, এটা যারা কলেজ স্টুডেন্ট আছে বা যারা নতুন অ্যাডমিশন নেবে তাদের জন্য এটা ইনফরমেশন, ঠিক আছে। তো এটার সঙ্গে আর কি কি আছে, আমাদের মেইন জব গভর্নমেন্ট জব, ঠিক আছে। তো এটার জন্য আমাদের কি কি করতে হবে? নার্সিং অফিসার কোচিং এর শিডিউল, অনলাইন অফলাইন লাইভ ব্যাচ ফ্রম দ্য স্টুডিও, নিউ ব্যাচ স্টার্টিং, ঠিক আছে। তো আগে ছিল মানে আমি যখন আগে পড়াতাম শুধু অনলাইন ছিল, মানে ক্লাসে জয়েন না করলে পরে আর ভিডিওগুলো থাকতো না, ঠিক আছে। বাট এখন কিন্তু এই সিস্টেম নেই, তোমরা ভিডিওগুলো আবার পেয়ে যাবে ইউটিউবে বা 360 যে অ্যাপ আছে ওইখানে, অ্যাপের মধ্যে তোমরা ভিডিওগুলো পাবে। তো অনলাইন অফলাইন দুটোই ফ্যাসিলিটি আছে, ঠিক আছে, কারণ স্টুডেন্টরা অনেক প্রবলেম থাকে, টাইমলি জয়েন করতে পারে। আজকে যারা জয়েন করতে পারে তারা অনলাইন থেকে মানে রেকর্ডেড ভিডিও দেখতে পাবে, ঠিক আছে। তো এই সমস্ত কিছু ফিচার্স এই কোর্সের মধ্যে, এই ইনস্টিটিউটের মধ্যে সবগুলো ফিচার্স স্টুডেন্টের জন্য অ্যাভেলেবেল, ঠিক আছে। তো যেটা নিউ ব্যাচ, এখন তো তোমাদের ডেমো ক্লাস চলছে, নেক্সট আরো দুটো, আজকের পর আরো দুটো, নেক্সট 3টে ডেমো ক্লাস থাকবে, ঠিক আছে। ডেমো ক্লাসের পরে তারপর আমাদের ব্যাচ শুরু হবে 3rd উইক থেকে। টেন্টেটিভ এখনো কোনো ডেট রাখা হয়নি, ফিক্সড ডেট, টেন্টেটিভ 3rd উইক থেকে শুরু হবে, ঠিক আছে। তো এটা আমাদের প্ল্যান। আর ডেমো ক্লাস তোমাদের 3টে ডেমো ক্লাস থাকবে, ঠিক আছে। ডেমো ক্লাস থেকে তোমাদের যদি কমফোর্টেবল ফিল হয়, তোমাদের যদি পজিটিভ কিছু রেসপন্স হয়, তোমরা কন্টিনিউ করতে পারো, কোনো প্রবলেম নেই। আমাদের যেটা অলরেডি একটা ব্যাচ চলছে সেটা পুরোটাই অনলাইন ব্যাচ, অফলাইন না, ওটা শুধু অনলাইন ব্যাচ। তো সেকেন্ড লাইভ ব্যাচ আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হবে নার্সিং অফিসার, ঠিক আছে। সামনে রিক্রুটমেন্ট হতে পারে, তো ওইটার টার্গেটে নার্সিং অফিসার, ঠিক আছে। কারণ কি আমরা যদি একটু টাইম হাতে নিয়ে প্রিপারেশন করি, ওই প্রিপারেশনটা একটু স্ট্রং হয়, ঠিক আছে। আর মানে আমি যেটা ফিল করি যে ত্রিপুরার মধ্যে যদি আমার একটু প্রিপারেশন ভালোভাবে করা হয়,
আমার কিন্তু ক্র্যাক করা কিন্তু মানে ইম্পসিবল না, ঠিক আছে, একদমই ইজি, ঠিক আছে। জাস্ট বেসিক জিনিসটা ক্লিয়ার থাকতে হয়। এখন যদিও বেসিক জিনিসটা তোমাদের অনেকটা ক্লিয়ার আছে, কারণ অলরেডি কোর্স কমপ্লিট, তোমাদের কলেজ কমপ্লিট, তারপরে বেসিক জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো বেসিকটা ইম্পর্টেন্ট, এরপরে তোমাদের যে কম্পিটিটিভ এক্সামের জন্য যে কোশ্চেন প্র্যাকটিস, এমসিকিউ কোশ্চেন হবে, ওগুলো প্রিপারেশন করতে হবে। তো যখন হাতে একটু টাইম থাকে আমার প্রিপারেশনটা একটু ভালোভাবে স্ট্রং ভাবে হয়। অলরেডি একটা ব্যাচ চলছে, যেটা সিএইচ এর জন্য ব্যাচটা চলছে, আর নেক্সট ব্যাচ স্টার্ট হবে 3rd উইক থেকে টেন্টেটিভ। এরপরে নেক্সট ব্যাচ আরেকটা নার্সিং অফিসে স্টার্ট হবে, ঠিক আছে। তো এটা আমাদের নেক্সট ব্যাচের প্ল্যানিং। কোর্সের ডিটেলস, ডিউরেশন দুটো ব্যাচেরই আলাদা আলাদা, ম্যাক্সিমাম 4 মান্থের মধ্যে কোর্স কমপ্লিট, ঠিক আছে। এখন এক্সাম যখনই হয় ওই ব্যাচের মধ্যে তোমাদের যে ডিউরেশনটা টোটাল সাবজেক্ট সিলেবাস অনুসারে, কারণ সিএইচও সাব সিলেবাস আলাদা থাকে, সব এক্সামের সিলেবাস আলাদা আলাদা থাকে। হ্যাঁ, আসলে নর্সের এক্সামে নর্সের সিলেবাস আলাদা, সব এক্সামের সিলেবাস আলাদা, ঠিক আছে। তো সিলেবাস অনুসারে তোমাদের যে কোর্স ডিউরেশন থাকে ম্যাক্সিমাম 4 মান্থের মধ্যে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। কেন 4 মান্থ? 3 মান্থের মধ্যে অলমোস্ট কমপ্লিট হয়ে যায়, 4 মান্থ লাস্ট মান্থে কোশ্চেন প্র্যাকটিস থাকে, ঠিক আছে, কারণ আলটিমেটলি আমার এমসিকিউ সলভ করতে হবে না। তো লাস্ট মান্থে কোশ্চেন প্র্যাকটিস থাকে, জন্য ম্যাক্সিমাম 4 মান্থ। তো তোমাদের যে ভ্যালিডিটি মানে কোর্সটা নেওয়ার পরে এটা অ্যাপের মধ্যে 360 অ্যাপের মধ্যে 1 ইয়ার পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। এইচডি কোয়ালিটি ভিডিও ক্লাস 360 ডিগ্রি স্টুডিও। ক্লাস টাইমটা এটা তোমাদের যারা সুবিধা এখানে ক্লাস এসে জয়েন করবে, যাদের প্রবলেম হয় তারা ঘর থেকে লাইভ ক্লাস জয়েন করতে পারবে, ঠিক আছে। সিলেবাস ওয়াইজ ক্লাস, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের সিলেবাস অনুসারে আমাদের সাপোজ ধরো কমিউনিটি হেলথ, কমিউনিটির মধ্যে দেখা গেল যে আমার 10 মার্কস, হ্যাঁ, আমার আরেকটা সাবজেক্ট দেখা গেল যে রিসার্চের মধ্যে 5 মার্কস, তাহলে আমার কিন্তু ইম্পর্টেন্ট কমিউনিটি, ঠিক আছে, আমার রিসার্চ থেকে কমিউনিটি ইম্পর্টেন্ট। তাহলে আমার সিলেবাস অনুসারে যে সিলেবাসের মধ্যে টপিকস বেশি থাকে, যে সিলেবাসের মার্কস বেশি থাকে, সেই সিলেবাসগুলো আমরা একটু ডিপলি স্টাডি করা দরকার, ঠিক আছে। তো এই জন্য সিলেবাস অনুসারে, সিলেবাস ডিস্ট্রিবিউশন, মার্কস ডিস্ট্রিবিউশন অনুসারে তোমাদের এই ক্লাসগুলো করা, যার জন্য সবগুলা ক্লাসগুলো আলাদা আলাদা থাকে। আর একটা কম্বাইন্ড বেস থাকে, কম্বাইন্ড বেসটা মানে একটু লেন্থি টাইমে থাকে, 7 to 8 মান্থের মানে এটা থাকে, ওইটার মধ্যে সবগুলা কভার হয়, যতগুলো এক্সাম আছে সবগুলা কভার হয়। যার কারণে এটা একটু বেশি, কারণ এটা থিওরি বেস করানো হয়, ঠিক আছে, পুরোটা থিওরি বেস। এগুলোর মধ্যে তো স্পেসিফিক কোশ্চেনগুলো ডিসকাস করা হবে, বাট ওইটার মধ্যে ইন ডিটেইলস থিওরি সব ডিসকাস করা হবে, ঠিক আছে। টপিক ওয়াইজ ক্লাস টেস্ট, রেগুলার মক টেস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আলটিমেটলি আমার এটাই টার্গেট, রেগুলার মক টেস্ট। কারণ আমি যখন কোশ্চেন দিতে যাবো, কোশ্চেনের মধ্যে আমাকে কেউ জিজ্ঞেস করবে না যে রাইট অ্যাবাউট সিওপিডি, কেউ জিজ্ঞেস করবে না, আমার জিজ্ঞেস করবে স্পেসিফিক কোশ্চেন, যার কারণে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। টপিক ওয়াইজ ক্লাস টেস্ট, একটা সাবজেক্ট কমপ্লিট হওয়ার পরে তারপরে ক্লাস টেস্ট থাকবে, ঠিক আছে। সাপোজ ইমিউনাইজেশন কমপ্লিট, তো ইমিউনাইজেশন কিন্তু একটা ছোট টপিক, বাট এখান থেকে অনেকগুলো মার্কস থাকে, সিএইচও বলো, নার্সিং অফিসার এক্সাম বলো, এখানে কিন্তু অনেকগুলো মার্কস থাকে। তো সাপোজ ইমিউনাইজেশন কমপ্লিট হলো, তো কমপ্লিট হওয়ার পরে ইমিউনাইজেশন রিলেটেড কি কি কোশ্চেন থাকে, কি কি কোশ্চেন এক্সামে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, ওইটা ইম্পর্টেন্ট। তো সে অনুসারে মানে প্রতিটা টপিক অনুসারে, যে এমন না যে আমার সবগুলো কোর্স সাবজেক্ট কমপ্লিট, কমিউনিটি, মেডিকেল, সার্জিক্যাল, মিডওয়াইফারি, তারপরে একটা এক্সাম, দেখুন না, প্রতিটা কোর্স টপিক শেষ হওয়ার পরে আলাদা আলাদা করে ক্লাস টেস্ট থাকে। আর আমাদের যে মানে যে থিওরি বেসটা, ঠিক আছে, যেটা ডিউরেশনটা অনেকটা বেশি থাকে, 7 to 8 মান্থ ডিউরেশন, এটার মধ্যে কি হয়, সবটা থিওরি বেস সিলেবাস অনুসারে। এটার মধ্যে কি কি থাকে, অ্যানাটমি, ফিজিওলজি থাকে, মেডিকেল, সার্জিক্যাল, নার্সিং থাকে, কমিউনিটি থাকে, মিডওয়াইফারি থাকে, সাইকিয়াট্রি থাকে, নিউট্রিশন, ফার্মাকোলজি, জেনেটিক্স, রিসার্চ, অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, নার্সিং এডুকেশন, ইমেজ বেস কোশ্চেন, যেটা এখন মানে যে এক্সামগুলো হচ্ছে সেন্ট্রাল এক্সামগুলো, এগুলোর মধ্যে স্কিল বেস আর যে ইমেজ বেস, এনআইসিও, ওটি, আইসিও, এগুলোতে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন থাকে। মানে যদি দেখা যায় যে 100-এর মধ্যে এক্সাম হয়, প্রায় 15 to 18 কোশ্চেন স্কিল বেস আর ইমার্জেন্সি থেকে কোশ্চেন থাকে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলো, এটা দেখবেন যে স্কিল বেস আলটিমেটলি তো আমার যে নার্সিং অফিসার হবে, আলটিমেটলি আমার প্র্যাকটিক্যাল করতে হবে না, কিন্তু পারফর্ম করতে হবে। তো আমার স্কিলটা ইম্পর্টেন্ট, স্কিল বেস, ইমার্জেন্সি, ওটি, আইসিও, এনআইসিও,
এগুলো সবগুলা সিলেবাস কভার করা হবে, যার কারণে এই যে থিওরি বেসটা এটার টাইমটা একটু লেংদি টাইম, ঠিক আছে। এগুলা সিএইচ এর মধ্যে খুব একটা বেশি ডিটেইলসে জিজ্ঞেস করে না। সিএইচও বা নার্সিং অফিসার, স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো, এগুলোর মধ্যে কিন্তু এত ডিটেইলসে জিজ্ঞেস করে না, যার কারণে এগুলোর ডিউরেশনগুলো খুব কম থাকে, 2 to 4 মান্থ 3 মান্থ ডিউরেশনটা খুব কম থাকে। কারণ ওইখানের মধ্যে ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করে, সিঙ্গেল লাইনে কোশ্চেন জিজ্ঞেস করে, অ্যাপ্লিকেবল কোশ্চেন খুব কমই জিজ্ঞেস করে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের থিওরি বেস, থিওরি ক্লাস যেটা, এটা সিলেবাস অনুসারে যা যা থাকে সবকিছু এখানে ডিসকাস করা হয়, কভার করা হবে, ঠিক আছে। আর আচ্ছা, এটা যেটা মেইন যে B2AT, ঠিক আছে, বেসিক টু অ্যাডভান্স থিওরি, ঠিক আছে। বেসিক যারা ধরো মানে নিউলি কলেজ পাস হলো, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার যারা হচ্ছে বা কলেজ কমপ্লিট হলো, তারা কিন্তু এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। কলেজে এরকম ভাবে পড়া হয়, পড়ার পরে যখন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে হয় তখন কিন্তু সিস্টেমটা পুরোটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। কারণ কম্পিটিটিভ এক্সামে কি হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। এমন না যে আমি মুখস্থ করে, আমি যদি আজকে যদি আমি তোমাদেরকে কার্ডিওভাস্কুলার সিস্টেম করাই, ঠিক আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম করাই, তো আমার এখানে মুখস্থ করলে তো কিছু হবে না, ঠিক আছে। আমার এখানে যদি মুখস্থ করা হয় তাহলে তো কিছু হবে না। আমার এখানে সিস্টেমেটিক্যালি আমার এখানে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, মানে আমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে আমি অ্যাডভান্স স্টেজে আমি যেতে পারবো, ঠিক আছে। আমি এখানে আমি যে বললাম যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আমি এখানে করোনারি আর্টারি ব্লকেজ এটা মুখস্থ করলে হবে না, আমার লোকেশনটা জানতে হবে, কোন দিকে লেফট সাইড না রাইট সাইড, কোন আর্টারি, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট আমার বেসিক যদি ক্লিয়ার হয় আমি অ্যাডভান্স প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে। তো আলটিমেটলি কি আমার অ্যাডভান্স কেন, যতগুলো কম্পিটিটিভ এক্সাম হয় তোমাকে কিন্তু বেসিক কোশ্চেন জিজ্ঞেস করে না, বেসিকটা আমরা কলেজে শেষ করি, ইম্পর্টেন্ট কোনটা আমাদের অ্যাডভান্সটা, ঠিক আছে। তো এই যে যতগুলো সাবজেক্ট আছে এগুলো বেসিক টু অ্যাডভান্স, থিওরি কমপ্লিট হওয়ার পরে থিওরি থেকে কি কি অ্যাডভান্স আমার কি কি জিনিসগুলো স্টাডি করতে হবে, এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কোর্সের কি কি বেনিফিটস বা স্টুডেন্ট এটা থেকে কি কি বেনিফিটস পাবে, এখান থেকে লাইভ ক্লাস থাকবে, যেমন তোমাদের এখানে ক্লাসটা লাইভ ক্লাস, তারপরে যে যে নেক্সট ক্লাসগুলো হবে সবগুলো লাইভ ক্লাস জয়েন করতে পারবে। তো ইন্টারাকশনটা ডিরেক্ট ইন্টারাকশন হয়, বাট রেকর্ডিং ক্লাস তো এটা থাকে না। রেগুলার মক টেস্ট এটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশাল ডাউট সেশন ক্লাস, হ্যাঁ এগুলো হয়, এগুলো থাকে ক্লাসের সঙ্গে। অ্যাট্রাকটিভ স্টাডি ম্যাটেরিয়াল, তোমরা স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দেখবে, আমি তোমাদেরকে দেখাবো। স্টাডি ম্যাটেরিয়ালগুলো সবগুলো খুবই সুন্দরভাবে প্রিপেয়ার করা, এবং এগুলো আমার নিজের হাতে তৈরি করা স্টাডি ম্যাটেরিয়ালসগুলো, ঠিক আছে। কোন জায়গা থেকে, বাজার থেকে বই কিনে প্রিপারেশন করা না, কিন্তু সবগুলা অথেন্টিক সাইট থেকে, অথেন্টিক টেক্সট বুক থেকে সবগুলো প্রিপেয়ার করা। এই নোটসগুলো তোমরা কোথাও পাবে না, ঠিক আছে। এই নোটসগুলো তোমরা কোনো বই থেকে এগুলো পাবে না, সবগুলা স্পেসিফিক যে এক্সাম সেই এক্সামের উপর বেস করে কিছু থিওরি বই থেকে, টেক্সট বুক থেকে নোটসগুলো প্রিপারেশন করা, এবং নোটসগুলো খুবই অ্যাট্রাকটিভ। তোমাদের পড়তে এমন না যে গাদা গাদা নোট দিয়ে দেবো, ওগুলো ঘরে বসে পড়তে, এরকম না, কিন্তু মানে পড়তে ইন্টারেস্ট থাকবে, ঠিক আছে। নিউ প্র্যাকটিক্যাল এক্সপোজার ডিউরিং দ্য কোর্স, 1-to-1 ইন্টারাকশন, ঠিক আছে, ডিরেক্ট ইন্টারাকশন থাকে। আর একটা হচ্ছে গিয়ে নিউ প্র্যাকটিক্যাল, তোমাদেরকে আমি ফিটাল স্কাল করালাম, ঠিক আছে। তো ফিটাল স্কাল আমি দুইভাবে পড়াতে পারি, একটা হচ্ছে থিওরি, তো আলটিমেটলি আমার কোনটা ইম্পর্টেন্ট আমার হাতে যখন থাকে, কারণ আমরা একটা জিনিস দেখা আর একটা জিনিস শোনা দুটা কিন্তু আলাদা জিনিস। আমরা যখন একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখি, হাতে দেখি, ওইটাই ইজি থাকে, মানে ওইটা ভালো মনে থাকে, বেশি মনে থাকে। এই জন্য যে যে জিনিসগুলাতে তোমাদের প্রবলেম হয়, যেমন অনেকগুলা আছে টপিক আছে যে প্রবলেম হয়। আচ্ছা, ইসিজি কত জনের ক্লিয়ার, মানে ইসিজি মনে আছে? ইসিজি গ্রাফ দেখলে পরে তোমরা বলতে পারো যে ইসিজির মধ্যে কোনটা কি প্রবলেম, এত ডিফিকাল্ট, তাই না? তো এই যে টপিকগুলা, ঠিক আছে, ইসিজি যখন ইসিজি ক্লাস করানো হবে তোমরা নিজেরাই রিপোর্ট দেখে বলতে পারবে যে কি প্রবলেম, ঠিক আছে। তো এই যে ক্লাসগুলা স্পেশাল ভাবে করানো হয়, ঠিক আছে। যেমন ইউটিউবে একটা ভিডিও আছে, দেখো মেকানিজম অফ লেবার, ঠিক আছে, তোমরা হয়তো অনেকে দেখেছো। মেকানিজম অফ লেবারের মধ্যে তোমাদের যে ক্লাসগুলো করানো হয়েছে, আমার মনে হয় না যে কারোর এখানে খুব একটা বেশি বুঝতে অসুবিধা হয়, কারণ এখানের মধ্যে কি থিওরি তো থাকে, সঙ্গে কি থাকে, প্র্যাকটিক্যাল থাকে। আর এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমার আলটিমেটলি প্র্যাকটিক্যালটা ইম্পর্টেন্ট। আমি যদি প্র্যাকটিক্যাল না জানি যে কিভাবে মেকানিজম লেবারটা হয়, কি কি স্টেপস থাকে,
তাহলে কিন্তু এটা মিনিংলেস না, আমি শুধু পড়ে গেলাম, পরীক্ষার মধ্যে লিখলাম মুখস্থ করে। তো যখনই আমার মুখস্থ জিনিসটা আসে, আমাদের ক্লাসের মধ্যে একটা জিনিস থাকে, যারা আমার আগে স্টুডেন্ট আছে তোমরা নিশ্চয়ই জানো, যে মুখস্থ জিনিসটা, যে আমার বুঝলাম না আমি এটা মুখস্থ করে দিলাম, এই জিনিসটা টোটালি অ্যাভয়েড। ঠিক আছে, মেইন জিনিস আমার কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, আমার রেশনাল থাকতে হবে যে কেন, ঠিক আছে, এটার পিছনে রিজন কি, ঠিক আছে, ইসিজি যে গ্রাফস এটা কিভাবে হয়, ঠিক আছে, এওটা কোনটা আর্টারি কোনটা, এগুলো সবগুলো আলাদা আলাদা যে ডিসকাশন প্র্যাকটিক্যাল বেস, এগুলো কিন্তু তোমরা এই ক্লাস থেকে পাবে। তো সবসময় একটা ইউনিক জিনিস থাকে যে আমি কলেজে একরকম ভাবে পড়লাম, ঠিক আছে, কলেজে আমরা সবসময় এরকম ভাবেই পড়াই, কলেজে একরকম ভাবে পড়লাম, বাট কোচিং এর মেইন জিনিস হলো যে আমার সবকিছু ক্লিয়ার হতে হবে, ঠিক আছে, একদম পুরো বেসিক জিনিসটা আমার যাতে ক্লিয়ার হবে, ঠিক আছে। তো এটা আমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড। What student will get live class, interactive smart class, স্মার্ট বোর্ড, সবকিছু এখানে ডিসকাস করা হয়। লাইভ চ্যাট ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, রেকর্ডিং ক্লাস থাকবে, স্টাডি ম্যাটেরিয়ালস থাকবে, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন এক্সপোজার থাকবে, ঠিক আছে, যে যে টপিকগুলোতে তোমাদের প্রবলেম হয় সেগুলো ডেমনস্ট্রেট করে দেখানো হবে, ঠিক আছে, যাতে আরো ভালোভাবে ক্যাপচার করা যায়। টেস্ট সিরিজ পেপার, ফ্রি ইউটিউব ভিডিও অ্যাক্সেস, অ্যাপ বেস ক্লাস, ঠিক আছে, যেটা 360 অ্যাপ থাকে সেই অ্যাপ বেস ক্লাস করানো হবে, ঠিক আছে। তো এই সমস্ত সবকিছু তোমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুড, এবং প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট, যাতে স্টুডেন্টের কোনো জায়গায় কোনো প্রবলেম না হয়, একদম পয়েন্ট টু পয়েন্ট দেখে দেখে, এবং কোনো স্টুডেন্টের কোনো প্রবলেম থাকলে পরে মানে আমাদের যারা আগে স্টুডেন্ট আছে ওদের সঙ্গে তোমরা কথা বলে দেখতে পারো, ঠিক আছে। তো কোথাও কোনো যদি প্রবলেম হয় আমরা কিন্তু সেই প্রবলেম স্টুডেন্টের পার্টিকুলার প্রবলেম নিয়ে কিন্তু সলভ করা হয়, ঠিক আছে, যেমন না যে আমি ক্লাস করে গেলাম, কেউ বুঝলো কেউ না বুঝলো, এরকম না কিন্তু, ঠিক আছে। আর একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে স্টুডেন্টের মধ্যে একটা জিনিস থাকে, আরে আমি তো বাজার থেকে একটা বই নিয়ে পড়লে হয়, হ্যাঁ, একটা কমন জিনিস থাকে, বাজার থেকে বই নিয়ে পড়লে হয়, হ্যাঁ ঠিক আছে হয়, কলেজ তো আমরা এইভাবে কমপ্লিট করবো, বাট এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস কি, তুমি যখন একটা ডিরেক্ট তুমি বাজার থেকে বই নিয়ে পড়া, মানে আমি যদি কোনো ম্যাটেরিয়ালস থেকে পড়ি, আর আরেকটা হচ্ছে কি আমি যদি মানে দেখে কোনো, আমি ক্লিনিকে গেলাম, ক্লিনিকে গিয়ে আমি দেখলাম, ঠিক আছে, দেখলাম যে অ্যামনিওসেন্টেসিস, ঠিক আছে, তো অ্যামনিওসেন্টেসিস কি, অ্যামনিও ইনফিউশন কি, আমরা যখন দেখি আর যখন পড়ি দুটার মধ্যে কিন্তু আলাদা থাকে। তো এটা হচ্ছে কি পুরোটা একটা ট্রেডিশনাল সিস্টেম, ঠিক আছে, যে আগে আমার এক্সাম ক্লিয়ার করতে হবে, কোনো কোচিং ইনস্টিটিউট ছিল না, বা কোনো আমার সাপোর্টিভ গাইডেন্স কিছু ছিল না, তো আমি ট্রেডিশন ফলো করতে হতো, আমি একটা মানে অনলাইন থেকে অর্ডার করলাম, সেই অনুসারে আমি স্টাডি করলাম, ঠিক আছে। বাট তুমি যখন একটু অ্যাডভান্সের দিকে, কারণ আমরা ডে বাই ডে অ্যাডভান্স দিকে সবকিছু ভার্সন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তো আমার এই জিনিসটা ক্লিয়ার হয়, ক্লিয়ার সিএলআর, এটা ক্লিয়ার না, এটা হচ্ছে কি কনসেপ্ট লজিক্যাল আর রেশনাল, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। কনসেপচুয়াল থিংকিং থাকতে হবে, যে আমার এটার পিছনে কি রিজন, লজিক্যাল থিংকিং থাকতে হবে, আমার কোনো কিছু মুখস্থ করলে হবে না, ঠিক আছে, কারণ এটা আমার বুঝতে হবে সবসময়। আচ্ছা, আমরা যারা কলেজ মানে স্কুল যারা পাস করলাম, আমরা ম্যাথ করলাম, ঠিক আছে, আমরা ফিজিক্স করলাম, কেমিস্ট্রি করলাম, আজকে কিছু মনে আছে ম্যাথ সাইন কস এটা কিছু মনে আছে, আজকে কিছু ফিজিক্সের মনে আছে, কেন কেন আমাদের ইম্পর্টেন্ট, কেন শুধু ওই কলেজটা স্কুলটা কমপ্লিট করার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে আমার নর্মাল ক্যালকুলেশন ছাড়া আর কোনো কিছু মানে কাজে লাগে না। বাট আমি যখন এগুলা কি আমাদের যে মেডিকেল ফিল্ডে, এটি কি আমাদের ফিজিওলজির সঙ্গে রিলেটেড, ফিজিক্যাল বডির সঙ্গে রিলেটেড, ঠিক আছে। আজকে যদি আমার ধরো খাবার হজম হলো না, ঠিক আছে, ইনডাইজেশন হলো, তাহলে অ্যাটলিস্ট আমি জিনিসটা জানি যে কেন ইনডাইজেশন হলো, ঠিক আছে, অ্যাটলিস্ট সেলফ কেয়ারটা তো করতে পারি না। বাড়িতে যদি আজকে কেউ যদি অসুস্থ থাকে, কোনো যদি জেরিয়াট্রিক পেশেন্ট থাকে, এসটিআর পেশেন্ট থাকে, ডিএম পেশেন্ট, অ্যাটলিস্ট আমি তো সাপোর্টিভ কেয়ারটা তো আমি দিতে পারি, ঠিক আছে, এই জিনিসটা তো আমার কাজে লাগে। তাহলে আমরা যা কিছু পড়ে এলাম স্কুলে কলেজে, এগুলা মানে স্কুলে যেগুলো পড়ে এলাম, এগুলো কিন্তু আজকের দিনে আমাদের অতটা বেশি কাজে লাগে না, নর্মাল জিনিস ছাড়া আমাদের অত বেশি কিন্তু কাজে লাগে না। বাট এই যে মেডিকেল ফিল্ড, এটা কিন্তু আমাদের হোল লাইফ কাজে লাগবে।
যারা আমাদের প্রেগন্যান্ট মা হবে, তোমাদের মধ্যে যারা প্রেগন্যান্ট হবে, ঠিক আছে, তুমি যদি আজকে জানো যে অ্যান্টিনেটাল টাইমে আমার কি কি কেয়ার করতে হয়, তারপরে আমার ইন্টারনেটালে কি কি কেয়ার করতে হয়, আমার বেবি ডেলিভারি হওয়ার পরে কি কি কেয়ার করতে হয়, কখন ইমিউনাইজেশন দিতে হয়, এটা আমার প্রতি স্টেপে স্টেপে কাজে লাগবে। যদি না জানি কি হবে, ডিলে হবে বা কমপ্লিকেশনস হবে, ঠিক তো? এই জন্য আমি যখনই কোনো একটা জিনিসের উপর মানে লজিক্যাল থিঙ্কিং, ঠিক আছে, কনসেপচুয়াল থিঙ্কিং যদি আমার থাকে, তাহলে কিন্তু এটা আমার ডেইলি লাইফে একটা কাজে লাগে, আর একটা আমার ফিউচারের জন্য, ঠিক আছে, যেমন আমার এক্সাম ক্লিয়ার করার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। নো ফ্যাসিলিটি ফর ডাউট ক্লিয়ারেন্স ফিলিং বোথ, ঠিক আছে, এটা তো আমরা জানি যে ট্রেডিশনাল সিস্টেমে আমরা বই থেকে কোনো কিছু ডাউট ক্লিয়ার করতে পারি না, কারণ আমি একটা জিনিস সার্চ করতে গেলে, মানে একটা জিনিস যখন আমি স্টাডি করি, দেখা গেলো যে আমার এখানে একটা কোশ্চেন, তো আমি কাকে জিজ্ঞেস করবো? ডক্টর গুগল, ঠিক আছে, বাট আমার অনেকগুলো জায়গায় সার্চ করতে হয়। আর আমি যখন ক্লাসে জয়েন করব, আমার কোনো একটা কোশ্চেন হলো, ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে টেক্সট মেসেজ করলাম বা ফোন করলাম, যেটাই হয়, ঠিক আছে। নো প্রপার টেকনোলজি, আপ টু ডেট নিউ টেকনোলজি, ঠিক আছে, কারণ আমাদের যে সিস্টেম অ্যাডভান্স টেকনোলজি সবকিছু মডিফিকেশন হয়। তো তোমরা আজকে স্টাডি করতে গিয়ে যে কন্টেন্টটা পাচ্ছ, এটা সামনের ক্লাসে সামনের দিনে এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা ডে বাই ডে আপডেট হয়, চেঞ্জ হয়, ঠিক আছে। নলেজ ইজ ফিক্সড কারিকুলাম, লেস ফ্লেক্সিবিলিটি, ডাইনামিক, ক্রিটিক্যাল এন্ড ক্রিয়েটিভ এন্ড স্কিল বেস। খুবই ইম্পর্টেন্ট যে আমরা স্কিল বেস, কারণ আমাদের এক্সামের মধ্যে স্কিল বেসটা ইম্পর্টেন্ট, যেহেতু আমরা নার্সিং প্রফেশন, তো নার্সিং প্রফেশনে মানে কি আমার একটা এডুকেশনাল ফিল্ড থাকে আর একটা আমার ক্লিনিক্যাল ফিল্ড থাকে, তো ক্লিনিক্যাল ফিল্ডে আমার স্কিল বেসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। নো সিলেকশন স্ট্র্যাটেজি, আমরা যখনই কোনো এক্সাম আসে, ঠিক আছে, সামনে ধরো সাপোজ ধরো সামনে তোমাদের সিএইচও এক্সাম, ঠিক আছে, তো সিএইচও এক্সামে কিছু দেখো, একটা হচ্ছে গিয়ে আমি গাদার মতো পরিশ্রম করবো, আর একটা হচ্ছে গিয়ে আমি স্মার্ট ওয়ার্ক করবো। একটা হার্ড ওয়ার্ক আর একটা স্মার্ট ওয়ার্ক, কোনটা বেশি সুইটেবল? হার্ড ওয়ার্ক কিন্তু সুইটেবল না, ঠিক আছে, মানে হার্ড ওয়ার্ক যদি সুইটেবল হতো, যারা মাঠে কাজ করে তারা তো অনেক বেশি পরিশ্রম করে না, বাট তারা তো সারা জীবনে কাজ করতে হয় হার্ড ওয়ার্ক। যারা স্মার্ট ওয়ার্ক করে তারা কিন্তু অন্যদেরকে কাজে লাগায়, ঠিক আছে, স্মার্ট টেকনোলজি ইউজ করে। তো যখনই তুমি সিএইচও এক্সাম দেবে, তুমি বই থেকে বললে, ঠিক আছে, কোনো জায়গা থেকে বই নিলে, বাট কিছু কিছু জিনিস আছে, ঠিক আছে, আমি কোশ্চেন না জানার পরেও আমি আনসার দিতে পারি, কিছু কিছু টেকনিক আছে। তো এই টেকনিকগুলো, স্ট্র্যাটেজিগুলো এক্সামের আগে, ঠিক আছে, যেটা যে এক্সাম হয় সিএইচওর মধ্যে যেমন নেগেটিভ মার্কিং থাকে, বা নেগেটিভ মার্কিং সব এক্সামে থাকে, তো নেগেটিভ মার্কিং কিভাবে আমি কন্ট্রোল করতে পারি? আমার টাইম 2 আওয়ার্স, 2 আওয়ার্সের মধ্যে আমি কিভাবে 100% আনসার করতে পারি, ঠিক আছে না? আমার কি কি টেকনোলজি ইউজ করতে, মানে সিস্টেম স্ট্র্যাটেজি ইউজ করা যায়, এই সমস্ত কিছু কিন্তু সবগুলো পরীক্ষার আগে শেয়ার করা হয়, ডিসকাস করা হয়, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলছি যে স্মার্ট ওয়ার্ক, ঠিক আছে, হার্ড ওয়ার্ক করে আমি বললাম, ফার্স্ট ক্লাসে যারা ফার্স্ট থাকে তাদের বেশিরভাগই হার্ড ওয়ার্ক করে না, বেশি টাইম পড়ে, ঠিক আছে, মানে অনেক বেশি, ঠিক আছে না? তো যারা স্মার্ট ওয়ার্ক করে তারা কিন্তু অত টাইম নিতে হয় না, ঠিক আছে, কোনো কিছু স্টাডি করতে কিন্তু এত টাইম নিতে হয় না। এই জন্য এটা ইম্পর্টেন্ট যে আমার স্মার্ট ওয়ার্ক ইম্পর্টেন্ট। তো এই ক্লাসগুলোর মধ্যে তোমাদের ওই জিনিসগুলো শেখানো হবে যে এক্সাম কিভাবে ক্র্যাক করা যায়, ঠিক আছে। কিছু জিনিস আছে, ঠিক আছে, কিছু জিনিস আছে যেটা আমার একটু স্কিল বেস কাজ করতে হয়, একটু টেকনিক্যালি কাজ করতে হয়, ঠিক আছে, ওইটা ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলছি যে আমরা শুধু কাজ করলে হয় না, ঠিক আছে, আমরা শুধু স্টাডি করলে হয় না, কোন পয়েন্টটা স্টাডি করতে হবে, কোন পার্টটা ইম্পর্টেন্ট, কোন পার্টটার উপর আমাদের বেশি ফোকাস দিতে হয়, ওই জিনিসটা ইম্পর্টেন্ট। Why should I join 360 degree teaching? কেন? ঠিক আছে, অনলাইনে তো ক্লাস আছে, বিভিন্ন জায়গায় তো অ্যাক্সেস করা যায়, ঠিক আছে না? তো কেন 360 ডিগ্রি এর মানে কি রিজন? বেস্ট কোচিং ইনস্টিটিউট ইন ত্রিপুরা, কারণ ত্রিপুরার মধ্যে কিন্তু আনলি সেকেন্ড কোনো জায়গায় নেই, আগে ছিল মানে 2018 থেকে ছিল, বাট কোনো লোকেশন ছিল না, ঠিক আছে। ম্যাক্সিমাম সিলেকশন ইন টিএমসি, তোমরা খবর নিয়ে দেখতে পারো, টিএমসি মধ্যে লাস্ট টাইম যারা এক্সাম, মানে যে এক্সাম হলো, এক্সাম মধ্যে সিলেকশন হয়েছে। সিএইচও নার্সিং অফিসার, সিএইচওর মধ্যে একেবারে থার্ড বেস থেকে লাস্ট যে 8 নাম্বার বেস পর্যন্ত সব বেসের স্টুডেন্ট আছে। নার্সিং অফিসার এক্সাম হলো, এটার মধ্যে অনেক ক্যান্ডিডেটস আছে। এমপিডব্লিউ এক্সাম অলরেডি 21 ক্যান্ডিডেট সিলেক্টেড, ঠিক আছে, কোচিং থেকে 21 সিলেক্টেড। তো ইন্টারভিউ তো হলো, এখন রেজাল্ট পাবলিশ হয়নি, ঠিক আছে।
স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা একটা সার্ভে করি, SSS স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে, এটা ইম্পর্টেন্ট। আমি শুধু ক্লাস করে গেলাম, বাট স্টুডেন্টের কি ডাউট, স্টুডেন্টের কোন জায়গায় প্রবলেম, আমরা এই জিনিসটাই জানলাম না, এটা কিন্তু মানে হবে না যে আমি শুধু ক্লাস করে গেলাম, আমি স্টুডেন্টের সঙ্গে কমিউনিকেশন থাকলো না। তো স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভেটা ইম্পর্টেন্ট। তো এটা পরে আমরা দেখলাম, কি দেখলাম, নেক্সট আসছি স্টুডেন্ট টিচার ইন্টারাকশন। ঠিক আছে, যখন দরকার আমি ইন্টারেক্ট করতে পারবো, কোনো জায়গায় কোনো প্রবলেম হলে পরে, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট যে আমার স্যাটিসফ্যাকশন কতটুকু, আমার স্টুডেন্ট 100% স্যাটিসফ্যাকশন কিনা। যদি স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন না হয় তাহলে তো কোনো মিনিংলেস না, আমি স্টুডেন্ট মানে শুধু পড়িয়ে গেলাম, ঠিক আছে। তো এটা হলো ওয়ান ওয়ে না, এটা হচ্ছে কি টু ওয়ে কমিউনিকেশন। এবার সবচেয়ে যে জিনিসটা ইন্টারেস্টিং জিনিস, যে প্রিভিয়াস ক্লাসগুলো না, লাস্ট বেস যেটা এখন রানিং বেস আছে, ফার্স্ট বেস, তোমরাই জাস্ট দেখো, এটা এখানের মধ্যে আমার কিছু মডিফিকেশন নেই, ঠিক আছে। এটা পুরোটাই স্টুডেন্টের ফিডব্যাক, ঠিক আছে। এখানের মধ্যে এমন না যে আমি কিছু এখানে এডিট করলাম, ঠিক আছে। পুরোটা এটা স্টুডেন্ট ফিডব্যাক। কি ফিডব্যাক? স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে আমরা রেগুলার সার্ভে করি প্রতি মানে একটা সাবজেক্ট কমপ্লিট হওয়ার পরে, বা কিছু দেখা গেল যে একটু টপিকগুলা একটু ডিফারেন্ট, তখন ওই টপিকগুলো ডিসকাস করার পরে আমরা সার্ভে মানে সার্ভে ফর্ম মানে পোর্টাল ক্রিয়েট করি। ওখানে আমাদের দেখা গেল যে গ্রুপ 3-তে 25 স্টুডেন্টে স্যাটিসফাই, ঠিক আছে। এটা CHO যেটা এখন রানিং চলছে, 25 স্টুডেন্টে স্যাটিসফাই, কোনো সিঙ্গেল ওয়ান স্টুডেন্ট। কারণ দেখো, যখন আমরা কলেজে পড়ি সব স্টুডেন্ট কিন্তু সমান থাকে না, ঠিক না, কেউ কম বুঝে কেউ বেশি বুঝে। বাট আমরা যখন ক্লাস করাই, আমরা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে কারোর কোনো ডাউট আছে, কারোর কোনো কোশ্চেন আছে, ঠিক আছে। তো ক্লাসের পরে আমরা যখন সার্ভে করলাম যে সবাই স্যাটিসফাই, ঠিক আছে। আবার গ্রুপ 2-তে দেখা গেল যে 12 জনের স্যাটিসফাই, কারোর কোনো কোশ্চেন নেই, ঠিক আছে, মানে যেটাই বললাম কোনো কোশ্চেন নেই। তো অতটুকু পয়েন্ট টু পয়েন্ট, এই জন্য আমি বললাম যে পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে। প্রতিটা পয়েন্টে ফোকাস রাখা হয় যে স্টুডেন্টের কোনো জায়গায় কোনো প্রবলেম হয় কিনা, ঠিক আছে। কারণ এটা ইম্পর্টেন্ট, আমি শুধু পড়ালে হবে না, স্টুডেন্টের ফিডব্যাকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্টুডেন্টের ফিডব্যাক যখনই আসে যে আমরা এই জায়গার মধ্যে দরকার, এই জায়গার মধ্যে স্টুডেন্ট বুঝতে পারছে, তখন আমরা টেকনিকগুলো চেঞ্জ করি, ঠিক আছে। তারপর ধরো কোনো কিছু আমরা পড়ালাম যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, ঠিক আছে। তো জিআই সিস্টেমের আন্ডারে কি কি স্টেপস থাকে, কি কি মেকানিজম থাকে, তো মেকানিজমটা আমরা পড়ালাম, দেখা গেলো যে কোনো স্টুডেন্ট বুঝলো না, তো সেটাকে আমরা একটু অন্যভাবে বুঝিয়ে বলি। যেমন ধরো সাপোজ মেনস্ট্রুয়াল সাইকেল, আজকের দিনে দাঁড়িয়ে তোমরা মেনস্ট্রুয়াল সাইকেল বলতে পারবে সিস্টেমটা? হয়তো ঠিকভাবে বলতে গিয়ে কোনো জায়গায় একটা পয়েন্ট মিস্টেক হয়ে যেতে পারে, বাট আজকে তোমাদেরকে মেনস্ট্রুয়েশন সাইকেল যেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবার জানাটা খুবই ইম্পর্টেন্ট। আজকের দিনে আমি যখন তোমাদেরকে ক্লাসটা করাবো, তারপরে তোমরা নিজেরাই বলবো যে মেনস্ট্রুয়াল সাইকেল এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। মেনস্ট্রুয়াল সাইকেলটা কি হয়, একটু হরমোনাল চেঞ্জেস হয়। তো যখন আমি পড়াবো, তারপর তোমরা বলবে যে না ঠিক আছে, ঠিক আছে, ওই টেকনিকগুলা ইউজ করা, ওই টেকনিকগুলো কিন্তু স্টুডেন্টের স্যাটিসফ্যাকশনটা আসবে, ওইটা মেইন, ওইটার উপর মেইন ফোকাস করা হয়। why 360 is so famous, কনসেপচুয়াল, যেটা আমি বললাম যে ক্লিয়ার, CLR, এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, লজিক এন্ড রেশনাল, ইজি টু আন্ডারস্ট্যান্ড। কারণ যতগুলো তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে, যেগুলো তোমরা অ্যাপের মধ্যে পাবে, সবগুলো স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু খুবই ইজি ভাবে তৈরি করা, ঠিক আছে। খুব বেশি একেবারে মানে হার্ড ল্যাঙ্গুয়েজ বা এমন কোনো কিছু না, একদম ইজি ল্যাঙ্গুয়েজে ইজি ভাবে প্রিপেয়ার করা, ঠিক আছে। বিভিন্ন কালার কোডিং ইউজ করে ইজি। ডিসিপ্লিনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ আমি যদি এখন মানে বাইক নিয়ে গাড়ি নিয়ে যদি রাস্তায় চলি, ঠিক আছে, দেখা গেল যে কেউ সামনে দিয়ে ঢুকে গেলো, কেউ পিছন দিয়ে ঢুকে গেলো, তো ডিসিপ্লিন যখন একটা জায়গায় থাকে তখন সিস্টেমটা ভালোভাবে রান করে। তো এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা এটার উপর বেশি ফোকাস করি, ডিসিপ্লিন, ঠিক আছে। স্টুডেন্ট ডিসিপ্লিন, টিচার ডিসিপ্লিন, সবাই ডিসিপ্লিন। কনসিস্টেন্সি, যে এমন না যে আমি কোর্স শুরু করলাম, আমি CHO বেস শুরু করলাম, 2 মাস পরে বললাম যে না মানে হবে না, বা আমার অসুস্থ, আমার শরীর ভালো না, হবে না, না এরকম না। কোনো কিছু যখন শুরু করবো তার একটা কনসিস্টেন্সি, একটা যে রেগুলার থাকবে, রেগুলার ক্লাস, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট। কি হয়, আমি যদি আজকে কনসিস্টেন্সি মেনটেন করি, তার থেকে কি হয়, যারা স্টুডেন্ট থাকবে তারা জিনিসটা ফলো করবে, ঠিক না, যে আমি মানে অর্ধেক গিয়ে ছেড়ে দিলাম, এরকম না, রেগুলারিটি মেনটেন করতে হয়। আরটা হচ্ছে গিয়ে ইউনিক, যেভাবে যে সিস্টেমে যে টেকনিকে পড়ানো হয়, এটা সবসময় ইউনিক মেনটেন করা হয়, যে এমন না যে এটা কেউ কপি করলো বা কোন থেকে কপি পেস্ট করে এনে এখানে পড়ালাম, এরকম না, ঠিক আছে। সবসময় এটা কি থাকে,
যখন আমরা বলি আমরা কলেজে কলেজে কি করতাম, কলেজে কি করতাম, এটা করতাম। তো এটা কি করতাম, অ্যাসাইনমেন্ট যখন লিখতে দিত করতাম তো না, ঠিক আছে, মানে টিচিং প্ল্যান লিখতে দিলো বা কেয়ার প্ল্যান লিখতে দিলো, কপি পেস্ট। সবচেয়ে বেশি কি পাওয়া যায়, অ্যাজমা, সিওপিডি, ডায়রিয়া, নিউমোনিয়া থাকে। তো তো এগুলো কি দেখবে, যতগুলো অ্যাসাইনমেন্ট আসছে সব কিন্তু এই সিস্টেমে চলে। বাট এটার মধ্যে মাঝখানে আরেকটা জিনিস আছে, আমরা ফলো করি, আমরা যারা সেলিব্রিটি থাকে, যারা ফেমাস লোক থাকে ফলো করি, ঠিক আছে, আমরা ফলো করি। হ্যাঁ, ফলো না করলে এটা পসিবল না, আমরা সবাই ফলো করি। বাট কি হয়, আমরা যখন ফলো করি এখানে মাঝখানে ছোট একটা জিনিস আমরা অ্যাড করতে পারি, কি, কপি করো বাট মডিফাই করো, ঠিক আছে না। মানে আমি যা দেখলাম চোখ বন্ধ করে তা দেখলাম, কেউ যদি ভুল লেখলো ওইটা আমি ভুল কপি করলাম। তো আলটিমেটলি কি, আমার যে মানে একটা যে ব্রেন দেওয়া আছে, 1200 গ্রামে যে একটা ব্রেন দেওয়া আছে, ব্রেনটার তার কোনো ফাংশন রইল না। তো অ্যাটলিস্ট এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর একটা ছোট্ট জিনিস, যে আমি যদি এটা অ্যাড করি আমার ব্রেন এক্সপ্যান্ড হয়, ঠিক আছে। আমি ব্রেনের কোনো কাজ লাগালাম না, তো ব্রেন তো অকেজ ব্রেন, ঠিক আছে। তো কপি করি, ফলো করি, ঠিক আছে, বাট একটু সামনে মাঝখানে একটু চেঞ্জ করলে জিনিসটা আর একটু সুন্দর দেখায়। তো যখন আমরা যাই করবো, হ্যাঁ, এখানে যে তোমাদেরকে যে ক্লাস করাবো, আমি তো কোনো বই থেকে, কোনো অথারের বই থেকে নেওয়া, তো তো আমি তো কপি করলাম না। তো যেভাবে আছে যে আজকে ডিসি দত্তর থেকে যেভাবে আছে এভাবে কি আমি তুলে দিলাম না, আমি ডিসি দত্তর থেকে দেখলাম, আমি আরো বই দেখলাম, আমি অন্য একটা বই দেখলাম, আমি কিছু মডিফাই করলাম, ঠিক আছে, এই বই থেকে একটু, এই বই থেকে একটু, কারণ কোনো কিছু তো আমি নিজের থেকে বানাতে পারবো না, ঠিক আছে, কারণ এগুলো প্র্যাকটিক্যাল রিসার্চের পরে এগুলো করা আছে। তো কপি করি, মডিফাই করা খুবই দরকার, এবং এরপরে আমি ফাইনাল আউটকাম যেটা, ঠিক আছে। তো এটা আমাদের মেনটেন করা হয়, ঠিক আছে। এই যে এটা, ঠিক আছে, কেন আমি লাস্ট পয়েন্টে এই কথাটা মেনশন করলাম, ইউনিকনেস, এই কথাটা মেনশন করার পিছনে অনেক বড় স্টোরি আছে। এই যে স্টোরিটা, আচ্ছা, আজকের দিনে যদি আমি তোমাদেরকে টিউবিং পড়াই, ঠিক আছে, যে এনজি টিউব আছে, ঠিক আছে, জিআই টিউব আছে, ইউরিনারি ক্যাথেটার আছে, টিউবের সাইজ যদি আলাদা আলাদা সবকিছু পড়াই, হ্যাঁ, একদিন দুদিন মনে থাকবে, ঠিক না, পরীক্ষা পর্যন্ত কি মনে থাকবে। আমি যদি এমন কিছু সিস্টেম, আমি যদি এমন কিছু স্ট্র্যাটেজি ইউজ করি, এটা তো সবসময় মনে থাকবে। আমি যদি তোমাদেরকে বলি যে আমি যদি এখানে বলি যে তোমরা যে ইউরিনারি ক্যাথেটার, মেল ক্যাথেটার, ফিমেল ক্যাথেটার, ব্লু 8 নাম্বার, ব্ল্যাক 10 নাম্বার, হোয়াইট 12, গ্রিন 14, অরেঞ্জ 16, রেড 18, ইয়েলো 20, এটা কি মনে রাখাটা কি পসিবল? মুখস্থ ছাড়া অলমোস্ট ইম্পসিবল। বাট আমি যদি এভাবে পড়ি, কিভাবে, আমি যদি এইভাবে পড়ি, মনে রাখাটা অনেকটা ইজি না? কি আছে, এলবিডব্লিউ গড়ি, ঠিক আছে না? তো কি আছে, এলবিডব্লিউ গড়ি। তো আমি যদি গড়িকে মনে রাখি, ঠিক আছে, সবাই আমরা খেলা দেখি, এলবিডব্লিউটা তো মানে মনে রাখা যায় না, এটা তো খুব বেশি আমার মাইন্ড মেন্টাল প্রেশার দিতে হয় না, ঠিক আছে না? তো এলবিডব্লিউ গড়ি, এল কি, লাইট ব্লু, হ্যাঁ, বি ব্ল্যাক, ডাব্লিউ হোয়াইট, গ্রিন, তারপরে ও অরেঞ্জ, গড়ি আর রেড, ওয়াই ইয়েলো। তো এখান থেকে যে সিরিয়াল 8 সবগুলো +2 +2, 8 to 20 সবগুলো +2 +2, 8 10 12 14। তোমরা বলো জাস্ট কত সেকেন্ড লাগলো আমি মানে ক্যাথেটারের সাইজটা মনে রাখতে উইথ কালার কোডিং, কত সেকেন্ড লাগলো? 1 মিনিট লাগলো না? এলবিডব্লিউ করে দিয়ে আমার 1 মিনিটও লাগে না। আমি যখন এভাবে মুখস্থ করব, বইয়ের মধ্যে কিভাবে আছে এভাবে, ঠিক আছে না? কারণ এই যে ট্রিক্সগুলো, এগুলো কিন্তু মানে বই থেকে কিন্তু এগুলো থাকে না, বই থাকে না। তো আমার বই যখন পড়বো আমার কি করতে হবে, এটাই করতে হবে না, মানে সাইজ অনুসারে আমার মনে রাখতে হবে। আমি যখন
একটু ইউনিক করলাম, আমি যখন একটু চেঞ্জ করলাম, আমি যখন হার্ডওয়ার্ক বিলিভ করলাম না, বাট স্মার্ট ওয়ার্ক আমি যখন মনে রাখলাম, তাহলে আমার এটা হোল লাইফ মনে থাকবে। আজকের দিনের মানে আজকের পরে কেউ কি এটা মনে থাকবে না? এমনকি কেউ কি আছে যে আমার এটা মনে থাকবে না যে গ্রিন কালার যদি এক্সামে জিজ্ঞেস করে, হ্যাঁ আমি এটা মুখস্থ করতে হবে বা ভুল হবে, কোনো কিছু চান্স আছে? আমার ভ্যালু করে ঠিক থাকলে তো এখানে থাকে 8 থেকে শুরু, এখানে 20 পর্যন্ত, ঠিক না? মাঝখানে +2 ঠিক আছে না? এরপরে এবিসি অ্যানালাইসিস, ঠিক আছে? এবিসি অ্যানালাইসিস কি? এবিসি অ্যানালাইসিস হয়তো আমরা এটা কলেজে খুব একটা বেশি করি না এবিসি অ্যানালাইসিসটা, বাট এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবিসি অ্যানালাইসিসের মধ্যে হ্যাঁ এগুলা কি আছে, মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস, হ্যাঁ যে ব্লাডের যে পিএস থাকে 7.35 টু 7.45, ঠিক আছে? এটা যদি বাড়ে অ্যালকালোসিস, আর এটা যদি কমে এটি কি অ্যাসিডোসিস। তো এরপরে কি থাকে, আমাদের যে রেসপিরেটরি সিস্টেম থাকে, মানে এটার সঙ্গে কি থাকে, এখানে এই যে পিএইচ ফ্রেন্ডস SiO3 বাইকার্বনেট, মানে পিএইচ যদি বাড়ে বাইকার্বনেট বাড়ে, ঠিক আছে? কারণ এটা ফ্রেন্ড বাইকার্বনেটের নরমাল রেঞ্জ কত থাকে 22 টু 27, ঠিক আছে? পিএইচ যখন বাড়ে 7.45 7.40 50, বাইকার্বনেটও বাড়ে 27 থেকে বাড়ে 28 9 10। তো পিএইচ এর ফ্রেন্ড if pH increase SiO3 decrease SiO3 বাইকার্বনেট decrease। আবার অপোজিট পিএইচ যদি ফল করে ঠিক অপোজিট, কারণ এনিমিকে পিএইচ দুশমনকে কার্বন ডাই অক্সাইড। পিএইচ যদি বাড়ে কার্বন ডাই অক্সাইড কি অপোজিট, ঠিক আছে? রোম ROME, রোম কি ROME। রেসপিরেটরি অপোজিট মেটাবলিক ইকুয়াল, রেসপিরেটরি অপোজিট পিএইচ এর অপোজিট রেসপিরেটরি, আর মেটাবলিক ইকুয়াল পিএইচ এর ইকুয়াল মেটাবলিক, পিএইচ বাড়লে মেটাবলিকও বাড়ে, ঠিক আছে? তো এটা আমার মনে রাখতে ইজি, ঠিক আছে? কারণ এক্সাম মধ্যে আসতে পারে যে রেসপিরেটরি অ্যাসিডোসিস কোনটা, মেটাবলিক অ্যাসিডোসিস, কম্পেনসেট আনকম্পেনসেট পার্শিয়াল কম্পেনসেট, এগুলো কি? এগুলো সবগুলো আমার কিছু ইজি প্রসেস আমার যাতে এগুলো মনে থাকে সেভাবে আমার করতে হবে, ঠিক আছে? এগুলো সবগুলো আমার নিজের তৈরি করা, ঠিক আছে? এমন যেগুলো আমার কোথাও বই থেকে নেওয়া, কিছু জিনিস আমার নেওয়া, ঠিক আছে, অন্য জায়গা থেকে নেওয়া, বাট কি আমি চেষ্টা করি যাতে মনে থাকে, ঠিক আছে? এরপরে কি আছে এখানে, আচ্ছা আজকের দিনে তোমরা এই জিনিসটা মনে রাখাটা অনেকটা ডিফিকাল্ট যে ভ্যাকসিনেশনের মধ্যে অনেকগুলো ভ্যাকসিন আছে। NIS ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে কয়টা ভ্যাকসিন আছে? টোটাল 12টা ভ্যাকসিন আছে। BCG থেকে শুরু করে লাস্ট DPT পর্যন্ত 12টা ভ্যাকসিন আছে। এই 12টা ভ্যাকসিনের মধ্যে কোনটা লাইভ ভ্যাকসিন, কোনটা টক্সাইড ভ্যাকসিন, কোনটা কিল ভ্যাকসিন, যেখানে আমি যদি বই থেকে পড়ি আমার কোনো না কোনো জায়গা থেকে হয়তো আসলে যে BCG ভ্যাকসিন দেখি, আবার 20 কোশ্চেন বা 25 কোশ্চেনের পর আবার আরেকটা আসলো যে OPV কোন ভ্যাকসিন, ঠিক আছে না? আমি যখন এই জিনিসটা একসঙ্গে হাতের মুঠে পাবো আমার মনে রাখতে ইজি যে লাইভ ভ্যাকসিন কোনটা, টক্সাইড ভ্যাকসিন কোনটা, কিল ভ্যাকসিন কোনটা, ঠিক আছে? এবার আমি মনে রাখবো কিভাবে? এতগুলো ভ্যাকসিন, মানে NIS এর বাইরেও তো ভ্যাকসিন আছে, ঠিক আছে? NIS এর বাইরেও তো বোটুলিজম ভ্যাকসিন আছে, বোটুলিজমটা NIS এর মধ্যে থাকে না, তাহলে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের বাইরেও তো কিছু ভ্যাকসিন আছে। তো এই ভ্যাকসিনগুলো আমার কিভাবে মনে রাখা যায়? কিছু তো মানে সিস্টেম থাকা দরকার। কি লাইভ ভ্যাকসিন বয় লাভ দা কি বয় লাভ দা ক্রাইম, এই জিনিসটা আশা করি এই জিনিসটা তো মনে থাকবে না, মানে আমার ভ্যাকসিন মনে রাখার থেকে বয় লাভ দা ক্রাইম তো জিনিসটা মনে থাকবে, এটা তো খুব বেশি মানে হেভি না, না? তো বয় কি BCG OPV, Y ইয়েলো ফিভার, লাভ মানে লাইভ ভ্যাকসিন, দা টাইফোরাল, C চিকেন পক্স, কোভিশিল্ড যেটা আমরা কোভিডের সময় দেখলাম, কোভ্যাক্সিন কোভিশিল্ড, রুবেলা, রোটাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, মিজেলস, এপিডেমিক। হঠাৎ করে এক্সামের মধ্যে জিজ্ঞেস করলো যে এগুলো এক্সামের সিএচ এর মধ্যে আসতে পারে, আসে হঠাৎ করে জিজ্ঞেস করলো যে মিজেলস, হঠাৎ করে যদি জিজ্ঞেস করে মানে এটা ফাইন্ড আউট করাটা অলমোস্ট ইম্পসিবল। আমি যদি সে মানে এই সিস্টেম না করি, আমি যদি ট্রিক না ইউজ করি, এটা কিন্তু মনে রাখাটা একদমই ডিফিকাল্ট। এটা মনে রাখতে গিয়ে আমার আমার টাইম লাগবে। আমি যখন এই সিস্টেম ফলো করি, আমি যদি এইভাবে দেখি অনেকটা টাইম মানে কম লাগে আর মনে রাখতে ইজি, মেন্টাল প্রেশার কম থাকে, ঠিক আছে?
किल वैक्सीन मध्य की আছে পরি চৌথি দিল্লি में কি পরি চৌথি দিল্লি में কি আছে পরি आईपीवी इनएक्टिवेटेड पोलियो वैक्सीन हेपेटाइटिस एबी आर रेबीज आई इन्फ्लुएंजा किल चोर कलेरा कोवैक्सीन द टाइफियम दिल्ली में डीपीटी तो আমার মনে রাখা একেবারে ইজি যে ডিপিটি ভ্যাকসিন 5 to 6 ইয়ার্স এর ডিপিটি ভ্যাকসিন বুস্টার ডোজ দেওয়া কোন ভ্যাকসিন কিল ভ্যাকসিন ঠিক আছে टॉक्साइक वैक्सीन मध्ये तेरा देवना बनूंगा तेरा टिटेनस दिवाना डिप्थेरिया बनूंगा बोटुलिज्म तो खूब बेशी टफ खूब बेशी टफ आईएलआर तुम्हारा आईएलआर जानो आईएलआर आईएलआर सीएचओ क्वेश्चन आईएलआर आइस लिंक्ड रेफ्रिजरेटर আইসক্রিম রেফ্রিজারেটর তোমরা দেখবে যখন পিএসসি তে ভিজিট করবে বা পিএসসি তে বেশিরভাগ থাকে এটা পিএসসি প্রাইমারি হেলথ সেন্টার যখন ভিজিট করবে দেখবে ইমিউনেশন এমসিএস রুমে আইএলআর থাকে অনেকটা বড় বড় আইএলআর থাকে আইএলআর কি আইএলআর যে ভ্যাকসিন স্টোরেজ যতগুলো ভ্যাকসিন থাকে তার কতগুলো স্টোরেজ থাকে কিছু থাকে হিট সেনসিটিভ কিছু থাকে কোল্ড সেনসিটিভ কিছু থাকে লাইট সেনসিটিভ তো ভ্যাকসিনগুলোর কিন্তু প্রপার স্টোরেজটা ইম্পর্টেন্ট আমি কিন্তু যে কোনো জায়গায় যে খুলে আমি যে কোনো জায়গায় ভ্যাকসিন রাখা যায় না তাহলে কিন্তু ভ্যাকসিনের পটেনশিয়াল নষ্ট হয় এই যে দেখো আইএলআর এটা একটা ফ্রি রেফ্রিজারেটর এখানের মধ্যে দেখো হ্যাঁ আমি এটা দেখলাম না এখন আমি এখানে দেখি যে নিচে কি আছে ওপিবি এরপরে এমআর বিসিজি রোটা আচ্ছা যাই থাকো আমি যখন এটা পড়বো আমার কি করতে হবে মুখস্থ করতে হবে না আমি যখন এটাই এইভাবে মনে রাখবো আমার কি মুখস্থ করার দরকার আছে কি এটা ওই মেবি রয়্যাল দা দিল্লি পাবলিক তো খুব বেশি আমি শুধু জাস্ট এটা মনে রাখলাম ঠিক আছে আমার এটা দরকার নেই ওই মানে ওপিবি এট লিস্ট আমার এটা মনে রাখা দরকার ওই মানে ওপিবি ঠিক আছে না এম মিন্স এমআর মিজলস রুবেলা ভি বিসিজি জেই रॉयल रोटा था टीबी दिल्ली में डीपीटी पब्लिक पेंटा हॉस्पिटल में हेपेटाइटिस बी लास्ट দেখো এখানে কি আছে এখানে কি আছে এটা কি হেপাটাইটিস বি তো এখানে হেপাটাইটিস বি লাস্টে কি আছে এটা কিন্তু এইভাবে মানে এই যে এরো মার্কটা দেওয়া আছে এখান থেকে উপরে যেটা আছে এটা কিন্তু উপরে না জাস্ট অপোজিট এখানে দেখো এই যে নিচে এটা কিন্তু অপোজিটিভ হবে হ্যাঁ সো ওপিবি একবার লাস্টে না ওপিবি লাস্টে আছে তো এটা এইভাবে আর কি ঠিক আছে এইভাবে তো নিচে উপর থেকে নিচের দিকে যায় হ্যাঁ আর এখানে নিচের থেকে উপরের দিকে তো ওই মেবি রয়্যাল দা দিল্লি পাবলিক হসপিটাল আশা করি এটা মনে থাকবে মানে এই যে টার্মটা সেন্টেন্সটা তো মনে থাকবে এতটুকু তো মনে রাখাটা তো খুবই ইজি না আমার এই জিনিসটা করতে গিয়ে আমার 2 ঘন্টা নষ্ট না করে আমি 1 মিনিট এটা মনে রাখাটা অনেক ইজি না তো এরকম ট্রিক ইউজ করে যেগুলো টাফ যেগুলো মনে রাখাটা একটু ডিফিকাল্ট এরকম কিছু টেকনিক ইউজ করে এজন্য আমি বললাম যে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই জন্য আমি বলি কি আমি এটাতে বিলিভ করি আমি শুধু তোমাদের নোট দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ তোমরা হয়তো এখানে আসার সময় বা আসার আগে তোমরা মনে মনে একটা জিনিস ভাবলে যে আমি যদি যাই কিছু নোটস পাবো ঠিক আছে বাট নোটসটা ইম্পর্টেন্ট না আমি নোটসে বিলিভ করি না আমি নোটস মানে শুধু নোটস দিয়ে দেবো জেরক্স করো তোমরা হ্যাপি হবে খুশি হবে বাট তোমার খুশি দিয়ে কিছু হবে না আলটিমেটলি তোমার ওগুলো মেন্টাল প্রেশার ক্রিয়েট করে ঠিক আছে তো এই জন্য নোটসে বিলিভ করি না আমি খুব বেশি নোটসও দিই না যা পড়াই ক্লাসের মধ্যে পড়াই যেগুলা মানে ইম্পর্টেন্ট কিছু খাতার মধ্যে লিখে নেবে খুব বেশি লিখতে হবে হ্যাঁ মানে আমরা যখন কেমিস্ট্রি ক্লাস করতাম ফিজিক্স ক্লাস করতাম শুধু লিখতাম না ম্যাথ যখন করতাম তো এরকম কিছু না যে আমার খাতা ভরতে হবে এরকম না ঠিক আছে জাস্ট মানে মাইন্ডের ভিতরে স্টোর করো সবাই কোনো না কোনো কাজে এগিয়ে যাচ্ছ ঠিক আছে ফ্যামিলির কাজ থাকে পার্সোনাল প্রফেশনাল কাজ থাকে এত কাজের মাঝে আবার পড়াশোনা হেভি না তো ওইসবই বিলিভ করি না আমি জাস্ট কিছু সিস্টেমেটিক্যালি চলি হ্যাঁ তো ওই ক্লাসগুলো ইম্পর্টেন্ট যখন এই ক্লাস ইন্টারাকশন এই জন্য আমি বলছি ডিসিপ্লিন
ঠিক আছে, যতক্ষণই ক্লাস হয়, ক্লাসের টাইম অনেক টাইম থাকতে পারে, বাট তোমরা বোরিং ফিল করবে না। আচ্ছা, কারো বোরিং লাগছে? শিওর? তো ক্লাসের টাইম, ক্লাস কত করে দেখা যাচ্ছে যে ঘন্টা ঘন্টা চলে যাবে, বোঝা যায় না। ঠিক আছে, আমারও বোরিং হয় না, স্টুডেন্টের বোরিং হয় না। ঠিক আছে, ওই জিনিসটা আমি বিলিভ করি যে কোনো জায়গার মধ্যে যাতে স্টুডেন্টের বোরিং না হয়। ট্রেডিশনাল সিস্টেমে আমি ক্লাস করবো না, পিছনে বসে বসে ঘুমাই, এরকম। ঠিক আছে, কারণ ওই জিনিসগুলো আমি ফেস করেছি। কেউ যদি ফেস করে ওই জিনিসগুলা বোঝে, ঠিক আছে, কোন জায়গার মধ্যে বুস্ট আপ করা দরকার, কোন জায়গার মধ্যে ইমপ্রুভ করা দরকার, ওইটা কিন্তু। ঠিক আছে, আশা করি এখানে তোমাদের কোনো একটা টার্মে বুঝতে কোনো অসুবিধা নেই যে এলবিডব্লিউ করি, তারপরে বয় লাভ দ্য ক্রাইম ওই মেবি দ্য রিপাবলিক, কোনো জায়গায় কোনো প্রবলেম নেই আশা করি। আচ্ছা, এই যে 4টা স্লাইড করতে কতক্ষণ টাইম লাগবে? আমাদের সবাই এবার সিএইচও এক্সামে, ঠিক আছে, সুপ্রিয়া, অনামিকা, সুপ্রতিম, দেবজ্যোতি, মৌসুমী, জয়শ্রী, পায়েল। ঠিক আছে, লাস্ট আমাদের এমপিডব্লিউ এক্সামে এখানে সবাই নাম তো নেই। ঠিক আছে, টোটাল 21 সিলেক্ট হলো। ঠিক আছে, আচ্ছা আমি একটা ভিডিও প্লে করি। Hi, myself Bijyoti, holding a degree of MSc Nursing, Specialty Pediatrics. Today I am here to give my feedback for CHO special class which I am taking from KLCA group running by Mr. Arizam sir. Our class concepts are very clear and effective. Our course pace is very well balanced, allowing for effective understanding. Materials provided are very relevant to real life understandings, and this class has helped me to improve my skills, and I'm really thankful to Mr. Arinam Dev sir for giving me this opportunity. Thank you, sir. আমি জিএমএম পাস আউট। আমার খুব ভালো লাগে যে আমি অরিন্দম স্যারের কাছে টিএনসি স্টাডি গ্রুপে ক্লাস করতে পারছি। আমি আগেও কম্বাইন সাবজেক্টের ক্লাস করেছি বা এখনও সিএইচও স্পেশাল ক্লাস স্যারের কাছে করছি। স্যার আমাদেরকে বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে এত ভালোভাবে এত সুন্দর করে বোঝায় যে আমরা যদি একবার একটা জিনিস বুঝতে পারি তাহলে দ্বিতীয়বার আর বুঝতে পারি না। স্যার আমাদেরকে বলে ঠিকই যে তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা বলো, কিন্তু স্যার এত ভালোভাবে বোঝায় যে একবার বুঝলে দ্বিতীয়বার আর বুঝতে হয় না। বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি যদি আমরা একটু দেখি তাহলে দেখি এগুলি স্যার যে আমাদেরকে পড়িয়েছে এগুলি থেকে আমরা সব কমন পেয়ে যাই, আমাদেরকে আর মানে বেশি পরিশ্রম করতে হয় না। স্যার থ্যাংক ইউ আমাদেরকে এত ভালোভাবে গাইড করার জন্য, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এগুলা স্টুডেন্টের স্যাটিসফ্যাকশন, স্টুডেন্টের ফিডব্যাক। ঠিক আছে, তো এগুলা মানে তোমরা তো ফার্স্ট ডেতে যখনই তোমরা ক্লাসে জয়েন করবে, ঠিক আছে, তোমাদের ফিডব্যাকটাও আশা করি ওই লেভেলে যাবে। ঠিক আছে, কারণ এখানের মধ্যে আমি কাউকে জোর করে ফিডব্যাক দিতে বলিনি, স্টুডেন্ট নিজের থেকে ফিডব্যাক দিয়েছে। ঠিক আছে, সবটাই স্টুডেন্টের ফিডব্যাক, স্টুডেন্টের স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, তারপরে স্টুডেন্ট নিজের থেকে মন থেকে বলে, ওইটাই অ্যাচিভমেন্ট। ঠিক আছে, স্টুডেন্টের অ্যাচিভমেন্ট আর একজন টিচারের অ্যাচিভমেন্ট। আমার অ্যাচিভমেন্ট টিচার হিসাবে যে স্টুডেন্টের স্যাটিসফ্যাকশন, আমি কতটা ডেলিভার করতে পারলাম। ঠিক আছে, তো ওইটাতে আমি বিলিভ করি যে স্টুডেন্ট স্যাটিসফাই হলে আমি স্যাটিসফাই। এটা আমাদের কোর্স ডিটেলস ব্যানার, যেখানের মধ্যে ভিডিও রেকর্ডিং ক্লাস, আউটলাইন্স, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি, কি কি অ্যাডমিশন কোর্স চলছে। এটা আমাদের যে অ্যাপটা থাকে, তোমরা চাইলে প্লে স্টোর থেকে গিয়ে 360 ডিগ্রি টিচিং টাইপ করে এরকম একটা যে লোগোটা, আচ্ছা ঠিক আছে, মানে যেটা বলছিলাম যে আমাদের যে ক্লাসগুলো থাকবে, ক্লাসের কন্টেন্টগুলো এরকম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে থিওরি ক্লাসে। ঠিক আছে, এরকমভাবে থাকবে সবগুলো। জাস্ট আমি এটা আমি এখন পড়াবো না, জাস্ট আমি দেখানোর জন্য। ঠিক আছে, সাপোজ ধর এপিডেমিওলজি,
তো আমার এক্সামের জন্য কিন্তু আমার পুরো এপিডেমিওলজি জানা দরকার নেই। এক্সামের জন্য আমার কিছু স্পেসিফিক জিনিস জানা থাকলে হয়, যে এপিডেমিওলজি, ফাদার, মডার্ন এপিডেমিওলজি, ট্রু এপিডেমিওলজি, এগুলা, ঠিক আছে। তো আর এগুলো থাকবে এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, রেশিও, ম্যাটারনাল মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি, ঠিক আছে। স্যার ডিডে ক্লাস থেকে নোটস কেমনে নেবেন? হ্যাঁ, নোটস এটা জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে। ক্লাসগুলো কেমন থাকে, এগুলো থিওরি ক্লাসে, ঠিক আছে। সিএইচও ক্লাসে কন্টেন্ট আলাদা থাকে, সব মানে কোর্সের আলাদা আলাদা কন্টেন্ট, সব একটার সঙ্গে একটা সেম থাকে না, সবগুলো আলাদা থাকে। কিছু কিছু জায়গায় একই রকম থাকে, বেশিরভাগই সব আলাদা আলাদা থাকে, ঠিক আছে। তো এগুলা ধরো এপিডেমিওলজি থেকে এপিডেমিক, প্যান্ডেমিক, স্পোরাডিক, এন্ডেমিক, এগুলো থাকে। তো এগুলো এভাবে ক্লাসগুলো করানো হয়। ক্লাসগুলো থিওরি প্লাস থিওরি কমপ্লিট হওয়ার পরে লাস্টে কি থাকে, কোশ্চেন থাকে। আমি যা পড়লাম সঙ্গে কিছু একটা কোশ্চেন প্র্যাকটিস করলাম, যে আমার কতটা আমি বুঝলাম, কতটা আমার নলেজ গেইন হলো, ঠিক আছে। আমি আরো সহজভাবে, ইজি ভাবে, যে মানে অনেক সময় প্রবলেম হয় এন্ডেমিক আর প্যান্ডেমিক। প্যান্ডেমিক তো বুঝি, এন্ডেমিক আর এপিডেমিকের মধ্যে প্রবলেম, বাট কেন প্রবলেম হবে? আমার যখন এরকম এক্সাম্পল থাকে, প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। আমি পড়লাম যে লেভেল অফ প্রিভেনশন, হ্যাঁ, কোন জায়গায় কোনটা ইম্পর্টেন্ট, স্পেসিফিক ভাবে। আমার এখানে মানে বড় বড় প্যারাগ্রাফ পড়ার দরকার নেই, যাতে আমার মনে থাকে, যাতে স্লাইডটা দেখলে পরে আমার মনে থাকে। হ্যাঁ, সেকেন্ডারি টার্সিয়ারি প্রিভেনশনের মধ্যে কি কি থাকে, হ্যাঁ, প্যাথোজেনিসিটি কি, প্যাথোজেনিসিটি, তারপর সার্ভিলেন্স, সঙ্গে আমি কিছু কোশ্চেন প্র্যাকটিস করলাম, যে আমি যা যা থিওরিতে পড়লাম এগুলো সবগুলো ক্লিয়ার আছে কিনা। এগুলো কিছু কোশ্চেন থাকে, অনেক লাস্টে কোশ্চেনের পরে আবার আনসার থাকে, যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, মানে থিওরি ক্লাস যদি বুঝতে অসুবিধা, আবার সঙ্গে কোশ্চেন আনসার থাকে, ঠিক আছে। তো এটা হলো সিস্টেম, এটা হলো প্যাটার্ন সবগুলা ক্লাসের, থিওরি ক্লাসে যেটা কম্বাইন্ড বেস থাকে, এটা একটা ক্লাস থাকে। এবার আমি জাস্ট একটু ক্লাসটা আমাদেরকে দেখাই। সিএইচও ক্লাসের জন্য এটা তোমাদের মেইন সিএইচও এক্সামের কন্টেন্ট। তোমাদের ক্লাসগুলো এরকম ভাবে থাকে, এগুলা থেকে তারপরে প্রথমে ডিসকাশন থাকে, ডিসকাশনের পরে তারপরে নোটসগুলো, ম্যাটেরিয়ালসগুলো সবগুলো অ্যাপের মধ্যে থাকে। অ্যাপ থেকে তোমরা এগুলো করতে হবে, ঠিক আছে। তো এখানে সিএইচও নার্সিং অফিসারটা না, এখন মেইনলি সিএইচওর জন্য, ঠিক আছে। নার্সিং অফিসার নোটগুলো কিছু জায়গায় চেঞ্জ হয়, মডিফিকেশন, ঠিক আছে। তো সিএইচওর জন্য কিন্তু সব সাবজেক্ট ইম্পর্টেন্ট না, ঠিক আছে। সিএইচওর জন্য ম্যাটারনাল হেলথ, সিএইচওর জন্য কি কি ইম্পর্টেন্ট থাকে, ম্যাটারনাল হেলথ ইম্পর্টেন্ট থাকে, চাইল্ড হেলথ, চাইল্ড আর কমিউনিটি, এরা খুব বেশি থাকে না। এই তিনটা সাবজেক্ট থেকে প্রায় 70% কোশ্চেন, 100 এর মধ্যে প্রায় 70 এভাব কোশ্চেন এই তিনটা সাবজেক্ট থেকে থাকে, ঠিক আছে। তো ম্যাটারনাল হেলথের টোটাল 4টা পার্ট, ঠিক আছে, টোটাল 4টা পিডিএফ, ঠিক আছে। এরকম ভাবে থাকে সিঙ্গেল লাইনের কোশ্চেন, এটার মধ্যে কোশ্চেন আনসার একসঙ্গে থাকে। মোস্ট কমন কজ অফ ম্যাটারনাল ডেথ ইন ইন্ডিয়া, কোশ্চেন সঙ্গে আনসার। কেন কোশ্চেনের সেটআপগুলো এরকম ভাবে করা হয়? সাপোজ আমি তোমাকে আজকে এমসিকিউ দিলাম, ঠিক আছে, এমসিকিউ করাম। তো আমি যখন এমসিকিউ করি, ঠিক আছে, আমি কোনো একটা কোশ্চেন পড়তে হয় প্রথমে, পড়ার পরে তারপর আমার এ বি সি ডি 4টা অপশন দেখতে হয় না, মনে রাখতে হয়।
তো আমার চারটার মধ্যে ফোকাস করা বেটার নাকি আমি স্পেসিফিক যেটা আনসার ওটাতে ফোকাস করা বেটার? এটা বেটার না? আমি চারটার মধ্যে যদি আমি ফোকাস করি, আমি এখানে বললাম যে প্রথমে আছে ইনফেকশন, দ্বিতীয় আছে হেমোরেজ, তৃতীয় আছে প্রেগন্যান্সি হাইপারটেনশন, হ্যাঁ, ডি আছে অল অফ দ্যাট। তো আমার চারটার মধ্যে ফোকাস করা, চারটা অপশন করা, মানে একে তো টাইম কনজিউমিং ম্যাটার, অন্যদিকে আমার চারটা জিনিসের উপর ফোকাস রাখতে হয়। আমি যখন কোনো একটা স্পেসিফিক কোশ্চেনের উপরে আমি শুধু একটার উপরে ফোকাস রাখবো, আমি যদি উপরের দিকে 5টা বল ছুড়ি, আমি কোনোটাই কিন্তু টার্গেট করতে পারবো না। যদি আমি একটা টার্গেট করি তাহলে আমার ইজি, ঠিক আছে? তো এই জন্য কোশ্চেনগুলো আনসার, কোশ্চেন প্লাস আনসার একসঙ্গে থাকে, ঠিক আছে? এগুলো হলো গিয়ে আমার প্রিপারেশনের জন্য, ঠিক আছে? এগুলো কমপ্লিট হওয়ার পরে তারপরে এমসিকিউ, ঠিক আছে? অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি তো পরীক্ষার মধ্যে এমসিকিউ আনসার করবো, এগুলোর পরে তারপরে এমসিকিউর জন্য মক টেস্ট থাকে, ঠিক আছে? কোশ্চেন সেট থাকে, কোশ্চেন সিরিজ থাকে, এগুলো পরে। আগে বেসিকটা, ঠিক আছে? বেসিক বলা যায় না, এটা স্পেসিফিক, ঠিক আছে? বেসিক আলাদা, বেসিকের জন্য আবার থিওরি বেস, যেটা মানে বেসিক টু অ্যাডভান্স যে বেসটা, ওইটা আলাদা, ওইটা অনেকটা টাইম লাগে। তো এটার মধ্যে আমি যখন ডিসকাস করব, ঠিক আছে, কিছু কিছু জিনিস আমি ডিটেইলসে ডিসকাস করব, যে যার মধ্যে প্রবলেম, এমন না যে আমি শুধু কোশ্চেন বললাম মোস্ট কমন কজেস অফ ম্যাটারনাল ডেথ ইন ইন্ডিয়া হেমোরেজ, না, এরকম না। এর মধ্যে আরো কিছু ডিসকাশন থাকে যে হেমোরেজটাই কেন, ঠিক আছে? তো প্রতিটা কোশ্চেনের পেছনে আমি যেটা বললাম যে সিএলআর, ঠিক আছে, কনসেপ্ট লজিক রেশনাল, কেন হেমোরেজ, কেন সেপসিস, কেন, সবকিছুর ভিতরে কোশ্চেন মার্ক, ঠিক আছে? তো এইভাবে ক্লাসগুলো তোমাদের কমপ্লিট করানো হবে। সিএইচও মানে যেগুলা সিএইচের এক্সাম, এগুলা কোশ্চেনগুলো খুব বেশি একবারে অ্যাপ্লিকেবল কোশ্চেন থাকে না, তো এইভাবে ক্লাস করানো হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তোমাদের কন্টেন্ট, এখানে সবকিছু আপ টু ডেট, এমন না যে আমি রেডি করলাম যে এটা দিয়ে চালালাম, না, এগুলো সবগুলো আপ টু ডেট করা হয়। লাস্ট এটা 2024 আপডেট, তো যেগুলো যেখানে আপডেট হয় এগুলো আপডেট করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু স্টার্ট করি ম্যাটারনাল হেলথ, যেহেতু ম্যাটারনাল হেলথ তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, কমিউনিটি হেলথ অফিসার সিএইচও পোস্টের জন্য ম্যাটারনাল হেলথ ইম্পর্টেন্ট। তো আমরা ম্যাটারনাল হেলথ থেকে আজকে খুব একটা বেশি রান করবো না, কিছু মানে একটা পার্ট ডিসকাস করবো, ঠিক আছে? RMSCH প্লাস এনটা আগে ছিল না, এনটা পরে অ্যাড হলো নতুন ভাবে। তো RMSCH তোমরা যখন সিএইচও এক্সাম দিতে যাবে, এটা কিন্তু ফুল ফর্মে জিজ্ঞেস করে RMSCH প্লাস এ, ঠিক আছে? তো এটা কি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ কবে থেকে শুরু হয়, এটাও এক্সামের কোশ্চেন। রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ পিউবার্টি থেকে জিজ্ঞেস করে, মানে ডিউরেশনটা টাইমটা 12 বছর থেকে পিউবার্টি যে টাইম তুমি যেটা বলছো এটা পিউবার্টির 5টা স্টেজ থাকে। তাপাম কি থাকে? PAPM। অ্যালার্জি কি বলো অনামিকা? অ্যালার্জি, অ্যাডিনার্কি, পিউবার্কি, অ্যানথ্রোপোমেট্রি, মেনার্কি। মেনার্কি থেকে মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়, ঠিক আছে? তো রিপ্রোডাক্টিভ এজটা কবে থেকে স্টার্ট হয়? 15 to 15, ঠিক আছে? 15 to 45 or 49, দুটো কারেক্ট। তো রিপ্রোডাক্টিভ এজ থেকে, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ থেকে, ঠিক আছে, পিউবার্টির লাস্ট স্টেজে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়। এভারেজ 8 to 10, মানে 8 স্টার্ট হয়, 9 or 10, 8 to 10 to 16 ইয়ার্স, ঠিক আছে? এভারেজ 13 ইয়ার্স, 13 ইয়ার্সে পিউবার্টি স্টার্ট হয়। প্রথমে অ্যালার্জি, অ্যাডিনার্কি, পিউবার্টি, অ্যানথ্রোপোমেট্রি, মেনার্কি। মেনার্কি লাস্ট স্টেজ, পিউবার্টি লাস্ট স্টেজ মেনার্কি। মেনার্কি থেকে মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়। মেনস্ট্রুয়াল সাইকেলের ফার্স্ট স্টেপ মেনার্কি, ঠিক আছে? তো RMSCH এর মধ্যে কি আছে? RMSCH এর মধ্যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, ঠিক আছে, মানে যারা রিপ্রোডাক্টিভ এই এজ গ্রুপের মধ্যে যারা রিপ্রোডাক্টিভ মানে থাকে, বেনিফিশিয়ারি থাকে, মাদার থাকে, এখান থেকে শুরু হয়। এই রিলেটেড কি থাকে, ঠিক আছে, চাইল্ড বার্থ থাকে, তারপরে ইমিউনাইজেশন থাকে, হ্যাঁ, যেমন রিপ্রোডাক্টিভ, তারপর ম্যাটারনাল। প্রথমত রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ আসে, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ আসার পরে তারপরে ম্যাটারনাল এজ শুরু হয়, ঠিক আছে? আগে তো মা হয় না, আগে রিপ্রোডাকশন শুরু হয়।
রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ স্টার্ট হয়, তারপরে মেনার্কি না রিপ্রোডাক্টিভ ম্যাটারনাল এজ গ্রুপ শুরু হয়, তারপরে নিউবর্ন, তারপরে চাইল্ড, নিউবর্ন থেকে চাইল্ড, তারপরে চাইল্ড হেলথ, এটা কি অ্যাডোলেসেন্ট। আর নিউট্রিশন ইম্পর্টেন্ট, সবার জন্য নিউট্রিশন ইম্পর্টেন্ট। এবার আরেকটা জিনিস, এটা প্রথমে কি শুরু হয়, ওভাম, মনে আছে কোন জায়গা থেকে স্টার্ট হয়? প্রথম কি শুরু হয়, ওভাম, এরপরে কি হয়, না ওভুলেশন বলতে আছে, ওভুলেশন স্টেজ সেকেন্ড, ওভাম, এমব্রায়ো, তারপরে জাইগোট, নেক্সট ফিটাস। হ্যাঁ, ওভাম কবে? ওভাম হচ্ছে 28 ডেজ এর সাইকেল, 28 ডেজ এর সাইকেলটা থাকে, কিন্তু ওভাম রিলিজ হয়, এগ রিলিজ হয়। এরপরে কি আসে, যখন ফার্টিলাইজেশন, ফার্স্ট এমব্রায়ো কত উইকস পর্যন্ত? 0 to 2 উইকস, কোনো জায়গায় 2 উইকস থাকে, কোনো জায়গায় 3 থাকে, দুটোই কারেক্ট, 2 to 3 উইকস। জাইগোট কবে থেকে? জাইগোট 3 to 8 উইকস। ফিটাস 9 to 40 উইকস। ঠিক আছে, তো এইভাবে স্টেজগুলো কমপ্লিট হয়, ওভাম, এমব্রায়ো, জাইগোট, ফিটাস। ঠিক আছে, 9 উইকস আগে ফিটাস কাউন্ট করা হয় না, এটা জাইগোট। এরপরে কি হয়, ফিটাসের পরে নিউবর্ন এজ গ্রুপ কত? এজ গ্রুপ, হ্যাঁ, এজটা কত থাকে? 0 to 28। হ্যাঁ, এটার মধ্যে একটা আর্লি থাকে, একটা লেট থাকে। আর্লি কবে আর লেট? আর্লি ফার্স্ট 7 ডেজ, ঠিক আছে, ফার্স্ট 7 ডেজ, আর লেট 8 to 28 ডেজ। নেক্সট স্টেপ কি, নিউবর্ন, তারপর কি থাকে? নিউবর্ন পরে নিউবর্ন পরে ইনফ্যান্ট এজ গ্রুপ 1 years up to ইনফ্যান্ট 28 to 1 year। নেক্সট কি থাকে, ইনফ্যান্ট পরে সে toddler 1 to 3 years। এরপর কোনটা থাকে? প্রি-স্কুল 3 to 6। নেক্সট স্কুল গোয়িং 6 to 12 years। নেক্সট কি থাকে? then adolescence 12 to 19 years। adolescence তো টিনেজ করবে, হ্যাঁ, টিনেজ। এখানে আরেকটা কোশ্চেন থাকে, একটা তো জেনারেল গাইডলাইন, ঠিক আছে, এটা আরেকটা থাকে WHO তে। WHO তো কত? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইনে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ 10 to 19 ইয়ার্স, এখানে 18 ইয়ার্স, 10 to 19 ইয়ার্স। এটা एग्जाम्पल क्वेश्चन। WHO তে অ্যাডোলেসেন্টের পিরিয়ড 10 to 19 ইয়ার্স, বাট নরমালি 12 to 18 ইয়ার্স, ঠিক আছে। তো এজ গ্রুপ অনুসারে যে RNA-CH, এখানে কি আছে 5 into 5 ম্যাট্রিক্স। 5 into 5 কি, এখানে 1 রিপ্রোডাক্টিভ, 1 ম্যাটারনাল, 2 নিউবর্ন, চাইল্ড হেলথ, অ্যাডোলেসেন্ট, এখানে টোটাল 5টা আছে। পাঁচটার মধ্যে কি আছে, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে কি করতে হয়, যেমন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে কি করতে হয়, মেইনটেইন মেনস্ট্রুয়াল সাইকেল রিলেটেড প্রবলেম থাকে, ডিজিজ থাকে। ম্যাটারনালি কি করতে হয়, ম্যাটারনাল অ্যান্টিনাটাল কেয়ার, তারপরে অ্যান্টিনাটাল চেকআপ, হ্যাঁ, যা থাকে। এখানে সবগুলোর মধ্যে কি থাকে, 5টা করে পয়েন্ট থাকে, মানে 5টা কেয়ার থাকে, ঠিক আছে। এজন্য 5 into 5 প্রতিটার মধ্যে আবার 5টা করে পয়েন্ট থাকে, মানে এইম যেটা বলো, অবজেক্টিভস, মানে আমি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে কি আবার অবজেক্টিভ, রিপ্রোডাক্টিভ আমি 5টা কারেকশন করব, এবারে ম্যাটারনালে 5টা কারেকশন না, মানে এগুলোর মধ্যে অবজেক্টিভস গুলো, মানে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে 5টা করে অবজেক্টিভ থাকে, মানে ঠিক আছে, প্রতিটার মধ্যে 5টা করে অবজেক্টিভ থাকে, ঠিক আছে, মানে 5টা করে অবজেক্টিভ থাকে। রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে কি এম থাকে, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে মেইনলি মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে
প্রিভেনশন অ্যাওয়ারনেস জেনারেশন এগুলা থাকে। ম্যাটারনালও সেম, ম্যাটারনালে কি থাকে, ম্যাটারনাল এজ গ্রুপে অ্যান্টিনাটাল কেয়ারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখা যায় যে ঠিকভাবে অ্যান্টিনাটাল ভিজিট হয় না, মানে মিনিমাম 4টা ভিজিটের জায়গায় ঠিকভাবে ভিজিট হয় না, তো ওটার মধ্যে একটা অবজেক্টিভ থাকে অ্যান্টিনাটাল ভিজিট, ঠিক আছে। এরকম ভাবে সবগুলোর মধ্যে 5টা করে অবজেক্টিভ থাকে, এই জন্য 5x5 ম্যাট্রিক্স, ঠিক আছে। ক্লিয়ার? না স্যার আরেকবার মানে এখানে কয়টা আছে, 1 ম্যাটারনাল, নিউবর্ন, চাইল্ড হেলথ, অ্যাডোলেসেন্ট, 1 2 3 4 5, ঠিক আছে, টোটাল 5 আছে। নিউট্রিশনটা কমন, সব স্টেজে নিউট্রিশনটা ইম্পর্টেন্ট, এজন্য নিউট্রিশনের কোনো নাম্বার নেই। এখানে 5টা, তাহলে 5x5, প্রতিটার মধ্যে *5, মানে 5টা অবজেক্টিভস। অবজেক্টিভস তো তোমার অতটা দরকার নেই, এজন্য আমি এখানে লিখলাম না। ম্যাটারনালও সেম 5টা অবজেক্টিভ *5 অবজেক্টিভ, মানে কোন কোন জিনিসগুলোর উপর ফোকাস করা দরকার, অবজেক্টিভস, এজন্য 5x5 ম্যাট্রিক্স। ক্লিয়ার? মোস্ট কমন কজেস অফ ম্যাটারনাল ডেথ ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো ম্যাটারনাল ডেথ ইন ইন্ডিয়া কেন হেমোরেজটা ইম্পর্টেন্ট? সাপোজ ধরো কোন রুরাল এরিয়া বা রিমোট এরিয়ার মধ্যে আনওয়ান্টেড প্রেগন্যান্সি দেখা যায়, তারা কি করে, ফার্স্ট তারা হসপিটাল ভিজিট করে না, তারা কি করে ফার্মাসি থেকে এমটিপি কিট নিয়ে তারপরে এটা নেয়। বাট এমটিপি কিটের কিছু প্রপার গাইডলাইন থাকে, এমটিপি কিট একটা টাইম পর এটা অ্যাবর্শন করা যায় না 24 উইকস, তারপরে এটা হয় না, সার্জিক্যালি কারেকশন করতে হয়, মেডিকেলি অ্যাবর্ট করতে হয়। তো বাট এগুলা তো সাজেস্ট করে না, মানে যারা শপকিপার তাকে সাজেস্ট করে না। আলটিমেটলি কি হয়, এমটিপি কিট নিল, নেওয়ার পর দেখা হলো যে এক্সেসিভ হেমোরেজ, কোনো প্লাসেন্টার কোনো পার্টিকেল ইউটেরাসের মধ্যে এক্সেসিভ ব্লিডিং থেকে এটা একটা কমন। তো আনওয়ান্টেড প্রেগন্যান্সি জাস্ট এটা একটা এক্সাম্পল, আর অনেকগুলো রিজন থাকতে পারে, যেমন হোম ডেলিভারির ক্ষেত্রে তো বোঝা যায় না যে কোনটা, মানে যারা এখন দায়ী থাকে তারা তো জানে না ঠিকভাবে প্রপার সিস্টেমেটিক টেকনিকগুলো জানে না, তো সেই ক্ষেত্রে হেমোরেজ হওয়ার চান্স থাকে। এই জন্য ইন্ডিয়াতে 27% ম্যাটারনাল ডেথ, MMR কি ফুল ফর্ম? না, ম্যাটারনাল মর্টালিটি রেটে ক্যালকুলেট হয় না, ম্যাটারনাল মর্টালিটি রেশিওতে ক্যালকুলেট হয়, মানে 1 লাখে ক্যালকুলেট হয়, ঠিক আছে। আর বাকি সবগুলো রেটে ক্যালকুলেট হয়, IMR ইনফ্যান্ট মর্টালিটি রেট, আন্ডার 5 মর্টালিটি রেট, সবগুলো রেট, যখন রেট তখন সেটা 1000 এ ক্যালকুলেট হয়, ঠিক আছে। আর যখন রেশিও, ম্যাটারনাল মর্টাল রেশিও, তখন 1 লাখ, ঠিক আছে। তো ফার্স্ট রিজন কি থাকে, হেমোরেজ, আর সেকেন্ড থাকে সেপসিস, ঠিক আছে। RCS একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ। RCS এখন সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজ 1997 এ ফার্স্ট লঞ্চ হয়। RCS ফেজের মধ্যে মেইনলি রিপ্রোডাক্টিভ আর নিউবর্ন এই দুটোর উপরে কাজ করা হয়। কারণ তোমরা যখন কোই পোস্টিং হলো, তোমরা আয়ুষ্মান আরোগ্য মন্দির, ঠিক আছে, সিএইচ হওয়ার পরে যেটা হেলথ অ্যান্ড সেন্টার, এর আগে ছিল সাব সেন্টার, আয়ুষ্মান আরোগ্য মন্দির যখন পোস্টিং হবে, তোমাদের মেইন RCS খুব ইম্পর্টেন্ট, রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ, ঠিক আছে। এই দুটোর উপরে ম্যাক্সিমাম পার্ট থাকে, ঠিক আছে। এটা বলি মানে ব্রেড এন্ড বাটার, ঠিক আছে, মানে একটা আয়ুষ্মান আরোগ্যের মেইন ব্রেড এন্ড বাটার, মানে মেইন কম্পোনেন্ট থাকে RCS প্রোগ্রাম, ঠিক আছে। আর RCS ফার্স্ট লঞ্চ হয় 1997, এটা ফার্স্ট ফেজ, ফার্স্ট। আর সেকেন্ড কবে, সেকেন্ড RCS 2000, ঠিক আছে। আন্ডার 5 কারা, যারা এজ গ্রুপ বিলো 5 ইয়ার্স, ঠিক আছে। তো কিভাবে রেট ক্যালকুলেট হয়, রেট আন্ডার 5 মর্টালিটি রেট ফর ইন্ডিয়া ওয়াজ 35.73। কিভাবে ক্যালকুলেট করা হয়, 1 ইয়ারে, সাপোজ ধরো 1 ইয়ারে 5000 আন্ডার 5 একটা এরিয়ার মধ্যে, একটা লোকালিটির মধ্যে যেখানে পোস্টিং থাকে, এখানে একটা লোকালিটি থাকে, ধরো 2000 পপুলেশন বা 5000 বা যতই পপুলেশন থাকে, সেই পপুলেশনে দেখা গেল যে আন্ডার 5 5000 আছে, এর মধ্যে 1 ইয়ারে দেখা গেল যে 500 মর্টালিটি, ঠিক আছে, ইনটু কত দেয় রেট 1000, ঠিক আছে। তো কত ক্লিয়ার, ঠিক আছে। সেম ভাবে ইনফ্যান্ট মর্টালিটি রেট, ইনফ্যান্ট এজ গ্রুপ কত, 1 ইয়ার, তো 1 ইয়ার পর্যন্ত কত দেখা গেল যে 20 বাচ্চা এক্সপায়ার মারা গেল। তো
টোটাল পপুলেশন 1 ইয়ারে দেখা হলো যে 200 ডেলিভার, তাহলে উপরে কত 20 ডিভাইডেড বাই 200 ইনটু রেশিও মানে 1000 রেট 1000 রেশিও 1 লাখ। ঠিক আছে, ইন্ডিয়াতে কত কারেন্ট 35.2 পার 1000 লাইফ বার। 1000 লাইফ বারের এগেইনস্টে কতজন এক্সপায়ার। সেক্স রেশিওটা কিভাবে ক্যালকুলেট করা হয়? সেক্স রেশিও সবসময় ফিমেলের সঙ্গে ক্যালকুলেট করা হয়, ফিমেল। তো মেল কত? মেল 1000, ফিমেল রেশিও 20, মানে প্রতি 1000-এ 20 ফিমেল বেশি। এটা ভালো, কারণ রিপ্রোডাকশনের জন্য মেল তো রেসপন্সিবল, রিপ্রোডাকশনের জন্য ফিমেল ইম্পর্টেন্ট। তো এই জন্য ফিমেলের রেশিওটা বেশি থাকাটা গুড। ঠিক আছে, এখানে নিউনেটাল এজ গ্রুপ কত? নিউনেটাল 28 ডেজ। তাহলে 28 ডেজ এর মধ্যে যদি কোনো বাচ্চা মারা যায়, তো কিভাবে? সাপোজ ধরো 50 বাচ্চা মারা গেল, 500 1 ইয়ারে 500 ডেলিভার হলো, আর সঙ্গে ক্লিয়ার। এখানে রেট না, এখানে রেশিও। যখনই রেশিও আসে এটা 1 লাখে ক্যালকুলেট হয়। ঠিক আছে, তো 1 লাখ কত? কারেন্ট 97 পার 1 লাখ লাইফ বার। What is the total fertility rate? Fertility কি? ফার্টিলাইজেশন, ওভাম স্পার্ম যে ফার্টিলাইজেশন। একজন ফিমেল, একজন রিপ্রোডাক্টিভ এজ অফ ফিমেল, তার ফার্টিলিটি ক্যাপাসিটি কত? কতজন ফার্টিলাইজ করতে পারে, কতটা ওভাম এগ ফার্টিলাইজ করতে পারে? তো 2.0 এভারেজ 2.0 বার পার ওমেন। ঠিক আছে, একজন ওমেন পার ওমেনে 2 মানে ম্যাক্সিমাম 2টা ফার্টিলাইজ করতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? The major cause of neonatal newborn death, preterm. একটা থাকে preterm term, এটা postterm। টাইমিংটা কত? প্রিটার্ম হইছে আপনার 38 উইকস এর আগে মনে যেটা হলো 36। 36 ঠিক আছে, বিফোর 37 weeks, বিফোর 37 weeks। So before 37 weeks means 36 weeks. Term হইবো 38 to 40, 37 to 42 weeks. 42 weeks. আর postterm after 42 weeks. So preterm যদি ডেলিভারি হয়, preterm ডেলিভারি অনেক কমপ্লিকেশনস থাকে। ঠিক আছে, লাং ইমিচিউর থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিম্পটমস হয়, অনেক কমপ্লিকেশন থাকে। তো নিউবর্ন যারা ফার্স্ট 1 উইক থাকে ক্রুশিয়াল পিরিয়ড, নেক্সট 1 মান্থ মানে 28 ডেজ পর্যন্ত ক্রুশিয়াল থাকে, আপ টু 5 ইয়ার্স পর্যন্ত বাচ্চারা ক্রুশিয়াল পিরিয়ড থাকে। ফার্স্ট ক্রুশিয়াল পিরিয়ড ফার্স্ট 7 ডেজ, 7 ডেজের মধ্যে যে কোনো কিছু হতে পারে। হাইপোথার্মিয়া মোস্ট ইম্পর্টেন্ট, কি পিরিয়ড হলো? ক্রুশিয়াল পিরিয়ড থাকে ফার্স্ট 7 ডেজ, নেক্সট 28 ডেজ, নেক্সট 1 ইয়ার, নেক্সট 5 ইয়ার্স। এমন ভাবে মানে যত ম্যাচিউর হয় তত রিস্ক পিরিয়ডটা কমে। ঠিক আছে, আর নিউনেটাল পিরিয়ড নিউবর্ন যেমন একটা থাকে হাইপোথার্মিয়া, সাইলেন্ট কিলার ডিজিজ। হাইপোথার্মিয়াটা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য মেইনটেইন করা। হাইপোথার্মিয়া সাইলেন্ট কিলার ডিজিজ, বোঝা যায় না। আর একটা থাকে কি আরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ঠিক আছে, আরডিএস এর মধ্যে কি হয়? আরডিএস এর মধ্যে বেবির যে লাংস থাকে, লাং ইমিউচিওর থাকে যদি ডেলিভারি আগে হয়। এটা অ্যালভিওলের মধ্যে কি থাকে? লেসিথিন এন্ড স্পিঙ্গোমায়োলিন। তো ইমিউচিওর লাংস যখন থাকে, অ্যালভিওলি এক্সপান্ড ঠিকভাবে হয় না, অক্সিজেন ফ্লো ঠিকভাবে থাকে না, হাইপোক্সিয়া হওয়ার চান্স থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, টেকিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া, নাসাল ফ্লেরিং, ইন্টারকস্টাল রিট্রাকশন, এগুলো পাওয়ার চান্স থাকে আরডিএস এর মধ্যে। এই জন্য দ্য মেজর কজ অফ নিউনেটাল ডেথ প্রিটার্ম। ঠিক আছে, দেখো 100% মধ্যে 43% এক্সপায়ার ডিউ টু প্রিটার্ম ডেলিভারি। ঠিক আছে, আদার নেম অফ প্রেগন্যান্সি টেস্টিং, এটা এক্সামের কোশ্চেন। নিশ্চয় কিট কি? এটাও এক্সামের কোশ্চেন। নিশ্চয় কিটের মধ্যে কি থাকে? এখানে একটা অপশন থাকে, এখানের মধ্যে ইউরিন, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে। এটা কি? লিটমাস পেপার মেবি না, এখানে একটা থাকে, এখানে একটা থাকে। এটা কি? কন্ট্রোল। আর এটা পজিটিভ অর নেগেটিভ। ঠিক আছে,
পজিটিভটা দিতেছেন নেগেটিভটা দিতেছেন না না নেগেটিভটা খালি থাকে, ঠিক আছে। এমন একটা এসসিজি সেম একটা প্রেগন্যান্সি টেস্ট কি আছে যেটার মধ্যে 2 দাগ 1 দাগ যেটা আমরা দেখি নরমালি পিএসসি সাবসেন্টারের মধ্যে এসসিজি কিট। হ্যাঁ, অনেকগুলো টেস্ট করা হয়। একটা থাকে HBsAg, একটা থাকে HCV1, HIV1, HIV2, আর একটা থাকে HCV যেটা হেপাটাইটিস সি ভাইরাস, ঠিক আছে। এই সেরোলজি টেস্টগুলো করা হয়। যেটা তুমি বলতে HCV এটার মধ্যে সিঙ্গেল থাকে HCG, হ্যাঁ HCG ওইটাই নিশ্চয় কিট, এটাই HCG কিটটা, ঠিক আছে। HCG কিটের মধ্যে কি হয় ইউরিন দিয়ে টেস্ট করতে হয়, ওইটাই সেম টাইপ প্রেগন্যান্সি টেস্ট কিট, হ্যাঁ প্রেগন্যান্সি টেস্ট কিট, এটার নাম নিশ্চয় কিট, ঠিক আছে নিশ্চয় কিট। ডেলিভারি হওয়ার পরে নরমাল ডেলিভারি হওয়ার পরে at least 48 আওয়ার্স, আর LSCS 7 ডেজ, LSCS 7 ডেজ হসপিটাল স্টে, ঠিক আছে। এটাও এক্সামের কোশ্চেন। গোল অফ RMSCS ক্লাস এ রিডিউসিং ম্যাটারনাল এন্ড ইমপ্রুভিং সার্ভাইভাল, ঠিক আছে। ওইটাই মেইন এম, কারণ নিওনাটাল মর্টালিটি রেশিও 97, তো মেইন এম থাকে ম্যাটারনাল মর্টালিটি আর ইনফ্যান্ট নিওনাটাল মর্টালিটি এটা যাতে রিডিউস করা যায়, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট 10 to 19 ইয়ার্স WIFS, WIFS এর মধ্যে কি আছে 10 to 19 ইয়ার্স যারা অ্যাডোলেসেন্স এজ গ্রুপ থাকে 10 to 19 ইয়ার্স, যারা স্কুল স্টুডেন্ট, উইকলি আয়রন এন্ড ফলিক অ্যাসিড, ঠিক আছে। মেইন এম কি হিমোগ্লোবিন ইনক্রিজ করা, ঠিক আছে, অ্যানিমিয়া প্রিভেন্ট করা। তো মেইনলি কি থাকে 100 mg আয়রন আর 500 mcg, 500 mcg means 0.5 mg, 0.5 mg। তো মেইন এম কি থাকে হিমোগ্লোবিন ইনক্রিজ করা, অ্যানিমিয়া প্রিভেন্ট করা, উইকলি আয়রন এন্ড ফলিক অ্যাসিড, সপ্তাহে একটা করে আয়রন ট্যাবলেট, ঠিক আছে। আয়রন আর ফলিক অ্যাসিড একটার মধ্যে আয়রন ফলিক অ্যাসিড একসঙ্গে থাকে, সপ্তাহে একটা, সপ্তাহে একটা। এবার যে কোনো জিনিস নিতে পারে, কোনো প্রবলেম নেই। আর উইকলি আয়রন and folic acid supplement program is meant for the adolescent boys and girls 10 to 19 years. 10 mg iron, 100 mg iron and 500.5 mg folic acid, ঠিক আছে। এই সেম ডোজটা আবার প্রেগন্যান্ট মাদারের জন্য প্রেসক্রাইব করা হয়, ঠিক আছে। 100 mg iron, 500 mg folic acid, ঠিক আছে। সেম ফলিক অ্যাসিড যদি না দেওয়া হয় কি হয় অ্যান্টিনিম নিউরাল টিউব ডিফেক্ট, স্পিনা বাইপিডা, স্পিনা বাইপিডা, আর এটা থাকে স্পিনা বাইপিডা অকালটা, এটা থাকে স্পিনা বাইপিডা সিস্টিকা মেনিঙ্গোসিস মেনিঙ্গোমাইসিস, ঠিক আছে। এনডিডি ন্যাশনাল ডিওয়ার্মিং ডে কবে সেলিব্রেট করা হয় 10, ঠিক আছে। এটার মধ্যে কি, এটার মধ্যে ডোজটা ইম্পর্টেন্ট, এটাও এক্সামের কোশ্চেন। একটা থাকে অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট, আর একটা থাকে ডোজ। অ্যাডাল্ট এজ কত 2 to 19 ইয়ার্স, আর এটা কত থাকে 6 month to 2 ইয়ার্স। এখানে অ্যাডাল্ট মিন করে 2 to 19 ইয়ার্স, ঠিক আছে। আর চাইল্ড মিন করে 6 month to 2 ইয়ার্স। কেন ডোজটার জন্য মিন করে, এখানে ডোজটা কত 200 mg, এখানে ডোজটা 400 mg, ঠিক আছে। যে ট্যাবলেট অ্যালবেন্ডাজোল 400 mg অ্যাডাল্ট ডোজ, ঠিক আছে। অ্যাডাল্ট ডোজ 2 to 19 ইয়ার্স, হ্যাঁ 19 ইয়ার্স উপরে নিতে পারে, বাট যেটা প্রোগ্রামের আন্ডারে এটা কিন্তু 19 ইয়ার্স, যে এনডিডি প্রোগ্রামের আন্ডারে ন্যাশনাল ডিওয়ার্মিং যে প্রোগ্রামের আন্ডারে এটাই কভার করা হয়, বাট সবাই নিতে পারে 19 ইয়ার্স এভাবেও নিতে পারে। আর চাইল্ড ডোজ 6 month to 2 ইয়ার্স হাফ ট্যাবলেট, ঠিক আছে, ঠিক আছে। ন্যাশনাল ডিওয়ার্মিং যে আন্ডারে ক্লিয়ার, হ্যাঁ। ক্রিমির যেটা ওষুধটা আমরা যোগ করে আর্টস ক্লিনিক, এটা পিএসসি সিএসসি তে দেখা যায়। এটার মধ্যে মেইনলি সেক্সুয়াল হেলথ, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখনো পর্যন্ত ইন্ডিয়াতে কোনো স্কুল কলেজে সেক্সুয়াল হেলথ আর ফিনান্সিয়াল ম্যাটার নিয়ে ডিসকাস করা হয় না, হয় না, খুবই ইম্পর্টেন্ট সেক্সুয়াল হেলথ এন্ড ফিনান্সিয়াল হয় না। তো এই জন্য আলাদাভাবে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ পিএসসি লেভেল বা সিএসসি লেভেল এগুলো ডিসকাস করা হয়, বাট তোমাদের পোস্টিং হওয়ার পরে তোমরা যদি সিএসসি পোস্টিং হওয়ার পরে এগুলো তোমাদের ডিসকাশনের মেইন ইম্পর্টেন্ট জিনিস। জেএসওয়াই
কেউ আগে এটা জননী সুরক্ষা। নাম জানা আছে হ্যাঁ, এর সঙ্গে জননী ফ্যামিলিয়ার আছে সুরক্ষা যোজনা। জননী সুরক্ষা যোজনা কি হয় এটার মধ্যে সাপোর্ট প্রোভাইড করা হয় ফিনান্সিয়াল সাপোর্ট প্লাস ম্যাটারনাল হেলথ ইমপ্রুভ করার লাগা নিউট্রিশন কি হয়? নিউট্রিশন এটার মধ্যে একটা থাকে রুরাল আরবান আচ্ছা এটা তো জানি রুরাল কোনটা আরবান কোনটা একটা থাকে মাদার আর একটা থাকে আশা এখানে কি প্রোভাইড করা হয় সার্ভিস প্রোভাইড করা হয় ম্যাটারনাল সার্ভিস ঠিক আছে ম্যাটারনাল প্রেগন্যান্সি ডিউরেশন প্রেগন্যান্সি পিরিয়ডে যা যা সার্ভিস প্রয়োজন হয় অ্যান্টিনেটাল কেয়ার থেকে শুরু করা তারপরে নিউট্রিশন প্রোভাইড করা তারপরে যে ট্রাভেলিং চার্জ ডেলিভারি সবকিছু ফ্রি অফ কস্টে তো এটার মধ্যে যে ক্যাশ বেনিফিটটা কিভাবে থাকে রুরাল এরিয়া মাদাররা কত আরবান এরিয়া মাদাররা কত রুরাল এরিয়া কত থাকে 700 আরবান এরিয়া 600 ঠিক আছে আর আশা কত পায় আশা রুরাল এরিয়া 600 আরবান এরিয়া 400 হ্যাঁ তুমি যেটা বলেছো এটা 300 ভাবে পায় 300 চারটা এনসি কনফার্ম করার পরে মানে চারটা ভিজিট কমপ্লিট হওয়ার পরে আশা হেল্প করে যারা বেনিফিশিয়ারি থেকে মারা থাকে তারা হসপিটালে নিয়ে যাওয়া তারা হেল্প করে এই চারটা অ্যান্টিনেটাল ভিজিট যদি এনশিওর করে তো 300 বাকি ইনস্টিটিউশন ডেলিভারি যদি কনফার্ম করে তো তারপরে 300 মানে এক্সট্রা হলো না এটার মধ্যে মানে 600 হ্যাঁ 300 ঠিক আছে আরবান এরিয়া যারা আশায় থাকে 400 ঠিক আছে কেন আরবান এরিয়া 400 কারণ আরবান এরিয়া ফ্যাসিলিটি বেশি থাকে ইজিলি যাদের ট্রাভেল করা যায় এজন্য 400 ক্যাশ বেনিফিটটা ক্লিয়ার এক্সামে জিজ্ঞেস করে এগুলো ঠিক আছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার নেক্সট জননী শিশু সুরক্ষা কার্যক্রম launched on 1st June 2011 aims to reduce the out of pocket expenses related to the maternal and newborn care up to 1 year পর্যন্ত যে চাইল্ডের কোনো প্রবলেম হসপিটালে নিয়ে যাওয়া মেডিসিন তারপরে ডেলিভারি চার্জ সবকিছু ফ্রি অফ কস্ট যে এসএসকে আন্ডার ঠিক আছে কবে লঞ্চ 1st জুন 2011 ঠিক আছে নবজাত শিশু সুরক্ষা কার্যক্রম সেপ্টেম্বর 2009 এটার মধ্যে সেম আপ টু 1 ইয়ার পর্যন্ত যদি কোনো মেডিকেল ফ্যাসিলিটি কোনো ট্রিটমেন্ট দেখা যায় কি অনেক কনজেনিটাল ডিফেক্ট থাকে ঠিক আছে তো এগুলো সবগুলো ফ্রি অফ কস্টে এন্ড এসএসকে আন্ডারে সবগুলো ফ্রি অফ কস্টে সার্ভিস প্রোভাইড করা হয় ঠিক আছে এই স্কিমগুলো ইম্পর্টেন্ট এই স্কিমগুলো রুরাল এরিয়াতে খুবই এগুলো ইম্পর্টেন্ট আরবান এরিয়া অনেকে স্কিমগুলো নিতে চায় না তারা ভাবে যে এর থেকে ভালো আমি বেটার ট্রিটমেন্ট নিতে পারি ঠিক আছে তো এটা রুরাল এরিয়ার জন্য সব এরিয়ার জন্য ইম্পর্টেন্ট আর এটা রুরাল এরিয়ার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট আর এগুলা এজ এ কমিউনিটি হেলথ অফিসার তোমার জানা উচিত এবং যাতে এটা অন্যরা জানতে পারে ঠিক আছে কোনো একজন ফার্স্ট টাইম যারা ভিজিট করে তাদের জিনিসগুলো ইনফরমেশন শেয়ার করাটা ইম্পর্টেন্ট আমি লাস্ট একটা পার্ট দিয়ে আমি ক্লাস শেষ করব যেটা খুবই ইম্পর্টেন্ট মেনস্ট্রুয়াল সাইকেল ঠিক আছে জাস্ট 5 to 7 মিনিট একটু ফোকাস করো আমি খুব ইজি ভাবে মেনস্ট্রুয়াল সাইকেলটা আমি কমপ্লিট করতেছি ঠিক আছে যদি মেনস্ট্রুয়াল সাইকেল ঠিকভাবে না বুঝে যায় এই জায়গাগুলো একটু ডিফিকাল্ট ঠিক আছে এই জায়গাগুলো একটু ডিফিকাল্ট এত টার্মগুলো ইম্পর্টেন্ট মানে একটু ডিফিকাল্ট মনে রাখা ঠিক আছে
बस कंप्लीट मेंस्ट्रुअल साइकिल। মেনস্ট্রুয়াল সাইকেল পুরোটা একটা হরমোন রিলেটেড, ঠিক আছে। মেনস্ট্রুয়াল সাইকেল কিন্তু ওভারি থেকে শুরু হয় না, ঠিক আছে। মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় হাইপোথ্যালামাস থেকে, ঠিক আছে। হাইপোথ্যালামাসের হরমোন নাম কি? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, জিএনআরএস, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, ফার্স্ট হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং পিটুইটারি হরমোন নাম কি? পিটুইটারি মধ্যে দুটো পার্ট থাকে, এন্টেরিয়র পোস্টেরিয়র পিটুইটারি। এন্টেরিয়র পিটুইটারি টোটাল 7 হরমোন থাকে, আর পোস্টেরিয়র পিটুইটারি দুটো হরমোন থাকে, অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন। আর ওভারিন হরমোন নাম কি? ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, ঠিক আছে। ওভারিন হরমোনের ফাংশন কি? আমি তো সবগুলো ফাংশন দেখলাম, বাট এটা তো ওভারিয়ান হরমোনের ফাংশন কি? ওভারিয়ান হরমোনের ফাংশন একটা থাকে বেসাল লেয়ার আর একটা থাকে ফাংশনাল লেয়ার। ইউটেরাসের মধ্যে শেডিং এটাকে নারিশ রাখবো পুরো, ঠিক আছে। এটা সব দিয়ে থাকে। তাহলে এই যে ওভারিয়ান হরমোন ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। ইউটেরাসের মধ্যে এন্ডোমেট্রিয়াম লেয়ার, এন্ডোমেট্রিয়াম, তিনটা লেয়ার থাকে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। তো ইনার যে লেয়ারটা থাকে, এই ইনার লেয়ারটা, কারণ এটার যে লেয়ার থাকে, এটার লেয়ারের উপরে একটা থাকে বেসাল লেয়ার আর একটা থাকে ফাংশনাল লেয়ার। তো ফাংশনাল লেয়ারটাও প্রতি মাসে এটা শেডিং হয়, ঠিক আছে, মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গে। তো এই লেয়ারটা তৈরি করে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, ঠিক আছে। তো এই তিনটা মেইন হরমোন এইচপিও অ্যাক্সিস, এটার নাম কি? এইচপিও অ্যাক্সিস, হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারিয়ান হরমোন। এখন কি হয়? হাইপোথ্যালামাস থেকে জিএনআর হরমোন রিলিজ করে, স্টিমুলেট করে এন্টেরিয়র পিটুইটারি। এন্টেরিয়র পিটুইটারি থেকে এফএসএস হরমোন স্টিমুলেট করে ওভারিতে, ডিরেক্ট ওভারিতে স্টিমুলেট করে। ওভারিতে স্টিমুলেট করার পরে ইমিচিওর গ্রাফিয়ান ফলিকল নরমালি থাকে 5 mm টু 25, 18 টু 25 mm। তো ইমিচিওর গ্রাফিয়ান ফলিকল থেকে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল পুরো সাইকেলটা কমপ্লিট করে এফএসএস ফলিকল স্টিমুলেটিং হরমোন। ম্যাচিওর করার পরে তারপরে এটা কতটুকু পর্যন্ত ম্যাচিওর হয়? ম্যাক্সিমাম 20 টু 25। এরপর তো এটা ম্যাচিওর হয় না। ম্যাচিওর হওয়ার পরে তো কাজ কমপ্লিট না। এবার রাপচার কিন্তু এফএসএস করে না। এফএসএস যখন করে না, তখন এফএসএস আবার নেগেটিভ ফিডব্যাক পাঠায় অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনের কাছে। নেগেটিভ ফিডব্যাক পাঠায় যে নেক্সট হরমোন রিলিজ করো। নেক্সট হরমোন নাম কি? লুটিনাইজিং হরমোন, ঠিক আছে। লুটিনাইজিং হরমোনের ফাংশন কি? জাস্ট রাপচার করে। লুটিনাইজিং হরমোন, গ্রাফিয়ান ফলিকল, হ্যাঁ, লুটিনাইজিং হরমোন রাপচার করে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল। ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল ভিতরে কি থাকে? ওভাম থাকে। তো ওভাম রিলিজ করে, ঠিক আছে। এই যে পিরিয়ডটা কখন হয়? ওভুলেশন টাইমে 12 days 14 days 14 15 16 14 to 16 days, পিক টাইম 16 days, বেস্ট টাইম যেখানে ফার্টিলাইজেশনের কনসিভ করে সবচেয়ে বেস্ট টাইম 16 days, 14 15 16 তিনটাই বেস্ট টাইম ওভুলেশন পিরিয়ড। তো এই যে ওভুলেশন পিরিয়ড, ওভুলেশনের ঠিক 32 আওয়ার্স আগে এলএস হরমোন রিলিজ করে। এটা নাম এলএস সার্জ, যে পিরিয়ডটা ঠিক ওভুলেশনের 32 আওয়ার্স আগে, ঠিক আছে। 32 আওয়ার্স আগে এলএস হরমোন রিলিজ করে, রাপচার করার পরে যে কর্পাস লুটিয়াম যেটা এক্সট্রা থাকে, ঠিক আছে, যে মানে এই যে কভারটা থাকে, কভারটা যে এক্সট্রা থাকে, এখানে তো
এটা তো ওভাম আর যে এক্সট্রা যেটা থাকে এটার নাম কি কর্পাস লুটিয়াম যদি ফার্টিলাইজ হয় তাহলে প্লাসেন্টা এটা থেকে কনভার্ট হয় মানে কর্পাস লুটিয়ামটা প্লাসেন্টা তৈরি করে আর যদি ফার্টিলাইজ না হয় যদি এগ না থাকে মানে স্পার্ম না থাকে তবে সেটা মেনস্ট্রুয়াল সাইকেলে কনভার্ট হয় এটা রিলিজ হয় ঠিক আছে এটাই টোটাল মেনস্ট্রুয়াল সাইকেলের ফুল স্টোরিটা মেনস্ট্রুয়াল সাইকেল টোটাল 4টা ফেজ থাকে কি কি ফেজ থাকে 1 to 5 days নেক্সট থাকে 5 to 16 14 16 14 15 16 নেক্সট থাকে 16 28 days 28 days তো এটা কি থাকে এটা থাকে ব্লিডিং ফেজ মেনস্ট্রুয়াল ব্লিডিং এরপরে মাঝখানে কি থাকে 5 to 14 days কি থাকে এটা থাকে ইস্ট্রোজেন ফেজ ঠিক আছে প্রলিফারেটিভ ফেজ কি থাকে প্রলিফারেশন হয় এই যে এফএসএস রিলিজ করে ফলিকল স্টিমুলেটিং হরমোন ফলিকুলার ফেজ প্রলিফারেটিভ ফেজ ফলিকুলার ফেজ ইস্ট্রোজেন ফেজ সেম প্রলিফারেটিভ ফেজ নেক্সট কি থাকে ওভুলেশন নেক্সট কি থাকে রেস্টিং পিরিয়ড এটা একটা এক্সাম্পল কোশ্চেন রেস্টিং ফেজ বা রিকভারি ফেজ অথবা প্রজেস্টেরন ফেজ 16 to 28 days টোটাল 4টা ফেজ ব্লিডিং প্রলিফারেটিভ ওভুলেশন রিকভারি ফেজ লাস্ট টোটাল 4টা ফেজ ঠিক আছে দাদা আমার কর্পাস লুটিয়াম এর পার্টটা কর্পাস লুটিয়াম আমি ওভারির মধ্যে কর্পাস লুটিয়াম থেকে যেটা অবশিষ্ট রয়েছে ওভা তো বাড়িয়ে গেছে ফাটলে চলে গেল ফেলোপিয়ান টিউবে গেছে তো যেটা রয়েছে ওটা ডিজেনারেট করে হয় যদি ফার্টিলাইজ করে প্লাসেন্টা করব নালে মেনস্ট্রুয়াল ফ্লো হয়ে যাবে এটা কি ওভারি থেকে প্লাসেন্টা রাইবো নাকি হ্যাঁ ওভারি থেকে প্লাসেন্টা মেইন ফাংশনটা সব ফাংশনটা ওভারিতে চলে ঠিক আছে ওভারি থেকে যখন ফার্টিলাইজ হয় তখন এটা ফেলোপিয়ান টিউবে এখন অ্যাম্বুলেন্স করতে যদি ফার্টিলাইজ না হয় তাহলে এটা সহ ওভাম সহ যে কর্পাস লুটিয়াম সহ এটা ফ্লোতে যায় মেনস্ট্রুয়াল ফ্লোতে আর যদি ফার্টিলাইজ হয় তো এই যে যেটা থাকে কর্পাস লুটিয়াম এটা প্লাসেন্টা ফর্মেশন হয় এটাও কি তাহলে ওভারি থেকে হ্যাঁ ওভারি থেকে তখন এটা আসে হ্যাঁ মানে আমার একটা ডাউট হচ্ছে যে যদি ফার্টিলাইজ হয়ে সেটা তো এত আর মানে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম আয়া করলো এদিকে ইমপ্লান্ট করলো ইমপ্লান্ট যেদিক থেকে করবে এদিক থেকে তো প্লাসেন্টা হলো হ্যাঁ এখানে তো ফার্টিলাইজ হলো তো এখানে যখন ফার্টিলাইজেশন হয় তখন সিস্টেমটা চেঞ্জ হয়ে যায় এখানে ফার্টিলাইজেশন হলো ওভাম স্পার্ম পেছনে কি থাকে কর্পাস লুটিয়াম থাকে তো ফার্টিলাইজেশন হওয়ার পরে ইমপ্লান্টেশন কত হয় 6 to 8 ডেজ এর মধ্যে ইমপ্লান্টেশন হয় ইমপ্লান্টেশন করে আপার ইউটেরাস পোস্টেরিয়র আপার ইউটেরাস ইমপ্লান্টেশন হয় ঠিক আছে ইমপ্লান্টেশন যখন হয় তখন ট্রোপোব্লাস্ট সেল ক্রিয়েট করে ট্রোপোব্লাস্ট সেল কি ট্রোপোব্লাস্ট সেল থাকে ট্রোপোব্লাস্ট সেল থেকে যেটা ইমপ্লান্টেশন হয় ইমপ্লান্টেশনের সারাউন্ডিংসে এটা থাকে ঠিক আছে এবার কি থাকে লাস্টে কি থাকে কর্পাস লুটিয়ামটা তখন ট্রোপোব্লাস্ট সেলটা ক্রিয়েট হেল্প করে মানে তুমি যেটা কইতাছো যে ওই কর্পাস লুটিয়ামটা আয়া যে প্লাসেন্টা হবে এরকম না এটা জাস্ট হেল্প করে ট্রোপোব্লাস্ট সেলটা ফর্মেশন করতে ক্লিয়ার সবাই তো এতটুকু পর্যন্ত মেনস্ট্রুয়াল সাইকেল আশা করি ক্লিয়ার ঠিক আছে তো মেনস্ট্রুয়াল সাইকেলের কিছু অ্যাবনর্মালিটিস আছে কিছু ডিজিজ আছে জাস্ট 5 মিনিটের ক্লাস কমপ্লিট ঠিক আছে ক্লিয়ার তো না অ্যামিনোরিয়া সবাই জানি অ্যামিনোরিয়া ডিসমেনোরিয়া এটা সবাই ক্লিয়ার অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়াল সাইকেল আর ডিফিকাল্টি অন মেনস্ট্রুয়াল সাইকেল নরমাল ব্লিডিং কতটুকু হয় 20 to 80 ml কারোর কম কারোর বেশি অন এন এভারেজ 35 ml ঠিক আছে রেঞ্জ কত 20 to 80 ml কারো যদি 30 ml নরমাল কারো 70 ml নরমাল তাহলে এভারেজ কত যদি কম হয় হাইপো যদি বেশি হাইপার মেনোরিয়া 35 এর থেকে কম যদি হয় না 20 থেকে যদি কম হয় হাইপোমেনোরিয়া আর হাইপারমেনোরিয়া হাইপো আর হাইপার 90 যদি হয় হাইপার এটা ক্লিয়ার হাইপার নেক্সট হাইপোমেনোরিয়া হাইপারমেনোরিয়া একটা পলি আর একটা ওলি পলি মিন্স এক্সেস আর ওলি মিন্স
লেস, ঠিক আছে। নরমাল সাইকেল কত? পলি মিন্স লেস, পলি মিন্স এক্সেস। আমি যেটা বলছি ওটা বুঝো, ওইটা আমি পরে আইতাছি। পলি মিন্স কম তো, লেস তো, আর পলি মিন্স এটা আমি পরে আইতাছি। নরমাল সাইকেল কত? 28 ডেজ, ঠিক আছে। বাট 28 ডেজ যে হয় এরকম না, আগে পরে হয়। তো কবে থেকে? 21 টু 35। 35 কারো যদি 30 তে হয় প্রবলেম আছে, কারো যদি 22 তে হয়, প্রবলেম বাট রেঞ্জের মধ্যে থাকলে নরমাল, ঠিক আছে। এবার সাপোজ ধরো ঠিক আছে, এই একটা লোক সে ধরো পার্কে যায়, আগে যায় তো পার মান্থে, ঠিক আছে, ঠিক আছে, একবার যেত মাসে, একবার যেত, এখন 3 বার যায়। তাহলে এখানের মধ্যে সে যখন 3 বার যায় তার যাওয়াটা কি বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। আর যখন একবার যায় তখন কম। মিস্টার সাইকেল যখন এক্সেস আসে মানে ঘন ঘন আসে, যখন সে বারবার যায় তখন তার পিরিয়ডটা কমে না বাড়ে? বাড়ে না। মানে আমি যদি পার্কে 3 বার যাইতাছি তাহলে আমার যাওয়াটা কি বাড়ে না? বুঝা গেছে না? যখন সে বারবার যায় তখন সে বেশি হইতাছে না, আর যখন আমি কম যাইতাছি তাহলে একবার যাইতাছি মানে মাসে একবার মানে 12 মাসে 12 বার যাইতাছি, আর যখন 3 বার যাই তাহলে 12 মাসে 36 বার। নরমাল সাইকেল কয়টা হয় অ্যানুয়ালি? 13 সাইকেল হয়। কিভাবে 13 সাইকেল? যদি আমি এভারেজ 28 ডেজে ক্যালকুলেট করি, লাস্টে কত থাকে? 2 ডেজ। তাহলে 12 * 2 24, আর কোন মাসে 31 দিন থাকে। টোটাল কয়টা সাইকেল? 13 সাইকেল। তো একটা লোক যখন বারবার আসে তার কাউন্টটা বাড়ে, আর যখন একবার আসে বা 2 বার আসে তার কাউন্টটা কমে। মেনস্ট্রুয়াল সাইকেল যখন বারবার আসে, 21 দিন পর পর বারবার আইতেছে, আর 35 দিন পর পর বারবার আইতেছে, কোনটাতে বেশি কোনটাতে কম? 21 দিনের 21 দিন পর যেটা আইতেছে সেটা বেশি আইতেছে না, আর 35 দিন। এবার আবার এখানে আসো, কোন সাইকেল যদি 21 দিন পর পর আইতেছে, ঠিক আছে, 21 দিন পর পর বারবার আইতেছে, তাহলে কি হলো? সে পলিমেনোরিয়া মানে সাইকেলের কাউন্ট বাড়ে। নরমালি 13 সাইকেল, এখানে দেখা হচ্ছে 14 সাইকেল, 15 সাইকেল, ঠিক আছে। আর যখন মানে খুব কম যাইতেছে, আমি একদিন পার্কে যাইতেছি পার মান্থে, আমি 35 দিন পর পর সাইকেল আইতেছে, তাহলে সাইকেলটা কি লেস না পলিগোনিয়াল? ক্লিয়ার? শিওর? লাস্ট মেট্রোরেজিয়া। আচ্ছা, মেট্রো ট্রেন, ধরো আমি এখন কলকাতা গেলাম, আমি শিডিউল জানি না, আমি যখন মেট্রো স্টেশনে দাঁড়ালাম একটু পর পর ট্রেন পাস হয়, তাহলে মেট্রো স্টেশনে কি হয়? একটু পর পর যখন ট্রেন যখন পাস হয়, তাহলে আমার কাছে এটা জানা নেই। মেনস্ট্রুয়াল সাইকেলে যখন সাইকেলের পিরিয়ডে যখন ব্লিডিং হয়, বাট সে জানে না, ঠিক আছে, ফিমেল জানে না কখন হয়। ইরেগুলার ট্রেন আমার জন্য নতুন, আমার জন্য ইরেগুলার পিরিয়ড, একটু পর পর ট্রেন আইতেছে, ইরেগুলার অ্যাসাইক্লিক ইউটেরাইন ব্লিডিং, তাহলে এটা কি মেট্রো, ঠিক আছে, ক্লিয়ার? মেনো মিন্স এক্সেস, সেম এটার সঙ্গে এটা, শুধু মেট্রোর সঙ্গে মেনো মিন্স এক্সেস, অ্যাবনরমাল ইরেগুলার সাইকেল, এক্সেস ইরেগুলার অ্যাসাইক্লিক ইউটেরাইন ব্লিডিং। তো এটা কোনো ডিজিজ থাকে, ক্যান্সার থাকে। মেট্রোরেজিয়া মানে এক্সেস, মেট্রোরেজিয়ালে যখন তখন পিরিয়ডে সাইকেলের মধ্যে যখন তখন ব্লিডিং হয়, বাট এটা কোনো মানে মা জানে না, মানে যে যার মেট্রো সাইকেল সে জানে না কখন আসে। যেমন মেট্রো ট্রেন কোন সময় আসে জানা নাই, এটার মধ্যে সেম ইরেগুলার সাইকেল, ইরেগুলার অ্যাটাক হয়। নরমালি 1 to 5 ডেজ পর্যন্ত পিরিয়ড চলে, 28 ডেজ পরে এটা নরমাল, বাট দেখা গেল যে এটা সাইকেলটা বাড়ে, অথবা 28 ডেজ জায়গায় দেখা গেল সাইকেল চেঞ্জ হয়, 21 ডেজ, 19 ডেজ, পুরোটা একটা ইরেগুলার থাকে, ইরেগুলার অ্যাসাইক্লিক। মানে এই মাসে যদি আমার 20 হয়ে গেল, নেক্সট মান্থে 15 হয়ে গেল, এরপরে 24 হয়ে গেল, ওইটা সাইকেলের সঙ্গে না, এটা ব্লিডিং এর সঙ্গে। আচ্ছা, ওইটা সাইকেলের সঙ্গে না, এটা ব্লিডিং এর সঙ্গে, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার? যতগুলো অ্যাবনরমালিটিস আছে সবগুলো এখানে আছে, ঠিক আছে? মেনোরেজিয়া, হাইপারমেনিয়া, ওলিগোমেনিয়া, পলিমেনিয়া, মেট্রোরেজিয়া, মেনোমেট্রোরেজিয়া, ঠিক আছে? টোটাল এই 6টা ডিজিজ, 1 2 3 4 5 6। ক্লিয়ার? মেনস্ট্রুয়াল সাইকেল ক্লিয়ার? এখন মানে অনেকটা হালকা লাগে যে মেনস্ট্রুয়াল সাইকেলটা যদি তুমি সিস্টেমেটিক্যালি বুঝো তাহলে ইজি, আর যদি একটু, ঠিক আছে,
তো আই হোপ ক্লিয়ার, আমি ট্রাই করছি বেস্ট ডেলিভার করার। নেক্সট ক্লাসে আবার দেখা করবো, তোমাদের একটা ডেমো ক্লাস কমপ্লিট আর দুটা ডেমো ক্লাস, ঠিক আছে? থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ।